স্কুল আপনার একজন শিক্ষক ছিল, ও আসিফ মজুমদারের সাথে ওনার একটা এপিসোড আছে, বা ওই শিক্ষকের আপনার উপর কোনো ইমপ্যাক্ট আছে কিনা আপনাকে? সে একজন শিক্ষক না, একাধিক শিক্ষক ছিল, এবং এইসব শিক্ষক জ্ঞানে মানে এতই উন্নত পর্যায়ের ছিল যে এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেও অন্যায় কিছু হতো না। এখানে একটু সামাজিক ইতিহাসটা জানার দরকার। সেটা হচ্ছে এই যে এত ভালো শিক্ষক আমরা পেলাম, এবং সেটা হলো আমি ছাত্র হলাম, স্কুলে ভর্তি হয়েছি 1952-তে, আর ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়েছি 1961-এ। ওই যে সময়টা, ওই সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের অধিকাংশ স্কুলে হিন্দু শিক্ষকরা ছিল, তারাও ভালো শিক্ষক ছিল, তার পাশাপাশি বেশ কিছু মুসলমান শিক্ষকও ছিল। কিন্তু একটা সময় ছিল এই অঞ্চলের স্কুলে কোনো মুসলমান শিক্ষক খুঁজে পাওয়া যেত না, কারণ মুসলমানরা ইংরেজি শিক্ষায় পিছিয়ে ছিল, অনগ্রসর ছিল। সেটারও একটা ঐতিহাসিক কারণ, মুসলমানরা এটার সঙ্গে অসহযোগিতা করলো আর হিন্দুরা সহযোগিতা করলো, এবং সহযোগিতা করে তারা 100 বছর এগিয়ে থাকলো। 1757 পরে তারা ইংরেজি শিক্ষাটাকে গ্রহণ করেছে, আর মুসলমানরা ইংরেজি শিক্ষা গ্রহণ করতে করতে একেবারে অষ্টাদশ শতাব্দী পেরিয়ে গেছে। তারপরে 1901-এর পরে ধীরে ধীরে মুসলমানরা একটু ইংরেজি শিক্ষা শুরু করলো। স্বাভাবিকভাবেই তখন স্কুলের শিক্ষক হওয়ার জন্য সেভাবে মুসলমান শিক্ষক পাওয়া যেত না। তো একজন শিক্ষকের কথা বলতে পারি, জিনিসটা কিভাবে হয় দেখো। সেটা হচ্ছে, আমাদের একজন শিক্ষক ছিলেন যিনি পরে কুমিল্লা জিলা স্কুলের হেডমাস্টার হন। হেডমাস্টার খুব মর্যাদার প্রতিষ্ঠান ছিল জেলা স্কুলগুলোতে। তো উনি তৎকালীন পাকিস্তানে 1960 সালে বা 61 সালে হবে, মানে সেরা হেডমাস্টারের পুরস্কার পেয়েছিলেন আইয়ুব খানের কাছ থেকে। তো তার জীবনের ইতিহাসটা শুনলে তোমরা বুঝতে পারবা যে এই দেশের সমাজটা কেমন ছিল। তো উনি বিএ পাশ করার পরে উনি সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র ছিলেন ঢাকা ইউনিভার্সিটির। পাস করছে, তখন পাস কোর্স ছিল ইউনিভার্সিটিতে। তো উনি সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র, এবং সাহিত্যে তার প্রচন্ড আগ্রহ ছিল। এরপর পরীক্ষা পাশের পর উনি বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা দিলেন, বিসিএস যেটাকে বলে। আরেকটা পরীক্ষা আছে, সেটা হলো ভারতবর্ষব্যাপী, সেটা হলো আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার জন্য লন্ডনে যেতে হতো। এটা অনেক, মানে গরিব মানুষের সন্তানদের পক্ষে এটা এই সুযোগ গ্রহণ করা সম্ভব ছিল না। সুভাষ বসু, সেও আইসিএস ছিল। তো সুভাষ বসুদের পারিবারিক অবস্থা, আর্থিক অবস্থা তো অনেক উন্নত ছিল। তো উনি বিসিএস পরীক্ষা দিলেন। উনি রিটেন পরীক্ষায় সারা তৎকালীন বেঙ্গলে উনি দ্বিতীয় স্থান পেলেন। তারপরে আসলো ভাইভা। ভাইভা পরীক্ষায় বোর্ডের প্রধান ছিলেন ডক্টর আর.সি. মজুমদার। ডক্টর আর.সি. মজুমদার তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যে আর.সি. মজুমদার হল যে নাম, উনি একসময় ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। তো বেসিক্যালি উনি হিস্টোরিয়ান, ইতিহাস পণ্ডিত মানুষ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু তার গবেষণা নিয়ে কিছু প্রশ্ন আছে। তো যে আমার যে শিক্ষক, ওনার নাম হচ্ছে নূর আহমদ খান। উনি সলিমুল্লাহ মুসলিম হলে থাকতে সলিমুল্লাহ মুসলিম হলের ম্যাগাজিনে একটা লেখা লিখেছিলেন। সেই লেখাটার শিরোনাম ছিল বঙ্কিমচন্দ্রের রাজসিংহ।
রাজসিংহ হচ্ছে বঙ্কিমচন্দ্রের অনেকগুলো উপন্যাসের মধ্যে একটা উপন্যাস। উনি সেইটার রিভিউ লিখলেন, বেশ চমৎকার। সেই কপিও আমি দেখেছি, ম্যাগাজিনের সেই কপি ওনার কাছে সংরক্ষিত। তো ওইখানে বঙ্কিমচন্দ্রের যে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, মুসলিম বিদ্বেষ, এগুলো এবং এই রাজসিংহ উপন্যাসে একেবারে জলজন্তভাবে ফুটে উঠছে। এছাড়াও বঙ্কিমচন্দ্রের অন্যান্য উপন্যাসে আনন্দমঠ, সেখানেও মুসলিম বিদ্বেষ ছিল, এবং উনি জবর নাম দিয়ে এদেরকে, মুসলমানদেরকে উল্লেখ করতেন। যাই হোক, উনি তো সেই লেখা লিখেছেন, সেই লেখা ছাপা হয়ে গেছে। তো বোর্ডে যখন উনি প্রবেশ করলেন, তখন তাকে প্রশ্ন করা হলো, ইউ আর মিস্টার খান? তখন উনি বললেন, ইয়েস স্যার। আর ইউ দি রাইটার অফ দি আর্টিকেল দ্যাট ওয়াজ পাবলিশড ইন সলিমুল্লাহ মুসলিম হল ম্যাগাজিন, বঙ্কিমচন্দ্রের রাজসিংহ? তখন উনি বললেন যে হ্যাঁ, আমি সেই লেখক। আচ্ছা, তখনই আমি বুঝে গেলাম আমার চাকরিটা হবে না। এবং ভাইভাতে তাকে ফেল করে দেওয়া হলো। ফলে উনি আর বেঙ্গল সিভিল সার্ভিস পেলেন না। বেঙ্গল সিভিল সার্ভিস পেলে উনি ম্যাজিস্ট্রেট হতেন, তারপর ডেপুটি কালেক্টর হতেন, কমিশনার হতেন, অনেক কিছুই হয়তো হতেন। আর ততদিনে পাকিস্তান হতে সৃষ্টি হয়ে গেলে সে সচিবও হয়ে যেতে পারে। তো তার চাকরি হলো না। এখন সমস্যাটা হচ্ছে কি, জাতি হিসাবে আমরা এগুলির খোঁজখবর রাখি না। আমরা আর.সি. মজুমদারের জন্য এত বড় একটা হল ডেডিকেট করলাম, কিন্তু আর.সি. মজুমদারের মন মানসিকতা, চিন্তা ভাবনা, মতাদর্শ কি ছিল সেটা নিয়ে কোনো খোঁজখবর রাখি না। ফলে এখন আর.সি. মজুমদার খুব গ্লোরিফাইড। হ্যাঁ, উনি গ্লোরিফাইড এই অর্থে, গৌরবজনক তার ভূমিকা, যে উনি গবেষণা করেছেন, বেঙ্গল হিস্ট্রি তৈরি করেছেন, এটা সেই দিক থেকে ঠিকই আছে। কিন্তু আবার সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে বা শিক্ষা জীবনে তাকে এত বড়ভাবে তুলে ধরা, সেটার মধ্যেও বোধহয় একটা সমস্যার সৃষ্টি হয়। একেবারে সেটা বিতর্কের ঊর্ধ্বে না। এই যে মানুষটা শেষে আর কি চাকরি করবে? উনি পড়তে গেলেন বিটি। বিটি মানে ব্যাচেলার ট্রেনিং। স্কুল শিক্ষক হতে গেলে টিচার্স ট্রেনিং কলেজে যে পড়াটা হয়, সেই প্রশিক্ষণটা নিলেন। নিয়ে উনি স্কুল শিক্ষক হলেন, এবং হতে হতে অ্যাসিস্ট্যান্ট টিচার পদ থেকে তারপরে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, তারপরে হেডমাস্টার হয়ে যে রিটায়ার করলেন। তো এই কাহিনীটা কেন আমি বললাম, বলার উদ্দেশ্যটা হলো যে আমরা আমাদের পুরানো দিনের, বিশেষ করে 30-এর দশকের, 40-এর দশকের ইতিহাসটা যদি ভালো করে জানি, তাইলে আমরা কোন অবস্থা থেকে আজকে কোন অবস্থাতে আসছি সেইটা বুঝতে পারবো আর কি। যাই হোক, উনি একজন খুব নামকরা শিক্ষক ছিলেন আমাদের। উনি আমাদেরকে বাংলা সাহিত্য পড়াতেন। তার মানে এই না যে উনি অঙ্ক জানতেন না, অঙ্ক জানতেন এবং অঙ্কও পড়িয়েছেন। তো বাংলা সাহিত্য উনি যখন পড়ান, তোমরা কল্পনা করতে পারবা না আমাদেরকে যেটা পড়তে হতো সাহিত্যে। এমনিতে তো রচনা লেখা, এটা সেটা, ভাব সম্প্রসারণ, মুক্তমুখ, এগুলো অনেক কিছু ছিল। তো উনি আমাদেরকে যে সাহিত্য পড়াতেন, আমাদের সাহিত্যের জন্য বোর্ডের গদ্য অংশ এবং পদ্য অংশ দুটো ছিল আর কি, সিলেকশন। গদ্যের মধ্যে অনেকগুলো ছোট গল্প, প্রবন্ধ, এগুলো ছিল, এবং সেটাও আবার ঐতিহাসিকভাবে সাজানো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরগুপ্ত থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত। আবার কবিতাতেও তাই। উনি যখন পড়াতেন কোনো সুনির্দিষ্ট একটা লেখা, সেটা প্রবন্ধই হোক আর গল্পই হোক আর যাই হোক, সেই লেখকের বাংলা সাহিত্যে অবদান এবং তার রচনাধারা, তার মানে ভাষার যে ভঙ্গি, এই সমস্ত বিষয়ে বিশদ আলোচনা করে তারপরে পড়াতেন। এবং রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, জসিমউদ্দিন, এদের লেখা যখন পড়াতেন, তখন উনি বলতেন যে তোমরা আরো ভালো করবে যদি রবীন্দ্রনাথের উপর যেসব সাহিত্য সমালোচনা বিষয়ক গ্রন্থ আছে
যেটা ইউনিভার্সিটিতে আসলে মাস্টার্স ক্লাসে সাধারণত লোকেরা পড়ে। তো সেটা পড়লে তোমরা আরো ভালো করে ভালো বুঝবে। এবং এই জন্য উনি রবি রশ্মি বলে একটা বই, রবীন্দ্র কাব্য পরিক্রমা বলে একটা বই, রবীন্দ্র নাট্য পরিক্রমা বলে একটা বই, এই সমস্ত বই রেফার করেছেন, আমরাও পড়েছি। এবং তার পড়ানোর ঢংটা ছিল, যেমন রবীন্দ্রনাথের একটা কবিতা আমাদের পাঠ্য ছিল, সেটা ছিল দুরন্ত আশা। দুরন্ত আশাতে রবীন্দ্রনাথ বাঙালি জাতির প্রতি ব্যঙ্গ করে বলছেন, অন্ন পাই বঙ্গবাসী স্তন্য পাই জীব। মানে বাঙালি এতই আলসে যে তারা কি বলে ভাত চিবিয়ে খায় না, পান করে গিলে। তার তার পাশাপাশি উনি বলছেন, ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন। তো আরব বেদুইন হওয়ার মানে দুরন্ত জীবন, দুঃসাহসী জীবন, সেই জীবন কামনা করেছেন। তো এই যে বাঙালিদের প্রতি উনি যে, আরো অনেক জায়গায় আছে রবীন্দ্রনাথের এই বাঙালি জাতি সম্পর্কে তার যে বক্তব্য, তো উনি এইটা ইয়ে করার জন্য যে এইরকম ভাবে উনি বাঙালিদেরকে অসম্মান করলেন, কেন করলেন, সেটার জন্য আবার উনি বললেন যে আরেকটা কবিতা তোমরা পড়ো। সেটা রবীন্দ্রনাথের নিজের লেখা। সেটা হচ্ছে, আমারে হৃদয় তলে সরমতাপ সতত জলে, তাই তো চাহি বেদনা দিতে বেদনা ভরা প্রাণ। হ্যাঁ, না তাই এরকমই লাইনগুলো। অর্থাৎ আমি খুব মনের কষ্টে মনের দুঃখে আছি আমার দেশের মানুষের অবস্থা দেখে, সেই জন্য আমি বিদ্রূপের ভাষায় অন্যদেরকে কি বলে বিদ্রূপের কষাঘাত হেনে আমি ওদেরকে একটু জাগিয়ে তুলতে চাই, এবং সবারে চাহে বেদনা দিতে বেদনা ভরা প্রাণ। আমি যে বেদনা দিচ্ছি এইরকম ভাষা প্রয়োগ করে, কিন্তু মনে রাখো আমার হৃদয়েও বেদনা। তো এই রকম জিনিসগুলো ওনারা পড়াতেন ওইভাবে। তো এই ধরনের পড়াশোনা তোমরা বোধহয় কোথাও কেউ পাও নাই। সেই জন্য আজকে লেখাপড়ার এই দুরবস্থা। বই কেউ পড়ে না, তারপরে হচ্ছে সবাই নোটের পিছনে ঘোরে, এই ধরনের অবস্থাগুলো হয়। আমাদের ইতিহাসে একজন শিক্ষক ছিলেন ক্যাপ্টেন আব্দুর রহমান, উনি প্রেসিডেন্সি কলেজের অনার্স ইন হিস্ট্রি। অরিজিনালি তিনি আর্মিতে ছিলেন, সেখান থেকে রিটায়ার করে উনি শিক্ষকতায় চলে আসেন। উনি চমৎকার ইংরেজি বলতেন, ইংরেজি ভাষার উপর ভালো দখল, বাংলা ভাষার উপর ভালো দখল, আর ইতিহাসের তো আছেই। তো উনি ইতিহাস পড়াতে গিয়ে সেটাও কল্পনা করা যাবে না যে কিভাবে উনি রেফারেন্সগুলি দিতেন এবং কিভাবে আমাদেরকে বই পড়তে উদ্বুদ্ধ করেছেন। সেটা হলো, উনি বলছেন, যেমন আমাদের ইতিহাসে পাঠ্য ছিল সিন্ধু সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে ভারতের ইতিহাস শুরু, আর শেষ পর্যন্ত হলো পাকিস্তান ভারত হওয়া পর্যন্ত, এই পর্যন্ত পুরো সিলেবাস। এর মধ্যে মোগল আছে, তারপরে গুপ্ত ডাইনেস্টি আছে, তারপরে এইসব বিভিন্ন রাজবংশগুলো আছে। তো উনি ওটা পড়াতে গিয়ে, সিন্ধু সভ্যতা পড়াতে গিয়ে বললেন, সিন্ধু সভ্যতা সম্পর্কে ভালো করে জানতে হলে তোমরা জওহরলাল নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়া বইয়ের একটা চ্যাপ্টার আছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের উপর, সেই চ্যাপ্টারটা পড়ো। তারপরে বললেন যে হরপ্পা মহেঞ্জোদারো, যেখানে এই সিন্ধু সভ্যতাটা আবিষ্কার হয়েছে যে জায়গা, এখানে যিনি খনন কাজ করেছেন স্যার মর্টিমর হুইলার, ব্রিটিশ, উনি একটা বই লিখেছেন ওনার এই অভিজ্ঞতা থেকে, ওই বইটা পড়ো। তারপরে বললেন যে একজন বাঙালি, উনিও সেখানে এক্সকাভেশনে খনন কাজে গেছেন, তার নাম হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তার বইটাও পড়ো। তো এইভাবে আমাদের শিক্ষকরা আমাদেরকে শুধু যে নিছক পাঠ্যসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে আরো বৃহত্তর পরিমণ্ডলে বিচরণ করার জন্য যে উদ্বুদ্ধ করেছেন, সেই শিক্ষক এখন আর কোথাও নাই। শুধু এই দুইজন শিক্ষকের কথাই বললাম, আরো অনেক শিক্ষক ওনারা ছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত গুণী এবং জ্ঞানী ছিলেন। হ্যাঁ, সাহিত্য পড়াতেন এই নূর আহমদ খান সাহেব। তো
উনি পড়াচ্ছেন শরৎচন্দ্রের গঙ্গামণি, ফটিকের কাহিনী। তোমরা পড়ছো কিনা জানি না, পড়ছো কেউ? মনে হয় না। তো সেখানে গঙ্গামণি আদর্শ মা, সেখানে আসলো, উনি আলোচনায় আসছেন যে এটা একটা নারী চরিত্র। আরেকটা পিস ছিল, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা, সেখানে নবকুমার নামে একজন যুবক চলতে চলতে বনের মধ্যে ঢুকে গেছে। সেখানে গিয়ে কপালকুণ্ডলার সাক্ষাৎ পায়। সে একেবারে এই কপালকুণ্ডলার চেহারা দেখে, সৌন্দর্য দেখে সে বিমুগ্ধ এবং কোনো কথাবার্তা বলতেছে। এই সময় কপালকুণ্ডলা বলছে, পথিক তুমি পথ হারাইয়াছ। আচ্ছা, কপালকুণ্ডলার কোনো আকর্ষণ হলো না নবকুমারের জন্য। এই বনের মধ্যে সে একা থাকে। তারপরে একজন বাইরের থেকে একজন লোক আসলো, পুরুষ লোক আসলো, তার প্রতি বিন্দু মাত্র কোনো সেন্সেশন তার মধ্যে হলো না। পথিক তুমি পথ হারাইয়াছো, তুমি ঠিক রাস্তায় যাও, এখানে তোমার জায়গা না। তা এই যে ব্যাপারটা, তো এগুলি আলোচনা করতে গিয়ে উনি আমাদেরকে বললেন যে সাহিত্যে নারী চরিত্র কতভাবে আসছে এইটা তোমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, মনস্তত্ত্বে চলে গেলেন। হ্যাঁ, নারী কত রকম আছে। নারী বলছেন উনি, মাতৃরূপিণী আছে, মা। তারপরে আছে প্রেমিকা হিসাবে আছে, ভালোবাসার মানুষ হিসাবে আছে, লাভার উইমেন, মাদার উইমেন। আরেক রকমের নারী আছে, এরা মাও না, এরা প্রেমিকাও না, এদেরকে উনি বলছেন নিউটার উইমেন। যারা ইংরেজি জেন্ডার পড়েছো, হ্যাঁ, ম্যাসকুলিন আর ফেমিনিন, তার মাঝখানে আরেকটা জেন্ডার আছে, নিউটার জেন্ডার বলে। তারা হলো নিউটার উইমেন। তারপরে দৃষ্টান্ত দিতে গিয়ে বললেন কপালকুণ্ডলা হলো নিউটার উইমেন। হ্যাঁ, আর লাভার উইমেনকে শেক্সপিয়ারের টেম্পেস্ট, সেখানে মিরান্ডার যে চরিত্র আছে সে হচ্ছে লাভার উইমেন। মাদার উইমেনকে এই দৃষ্টান্ত সাহিত্যে শরৎচন্দ্রের গঙ্গামণি। হ্যাঁ, একেবারে আদর্শ মা, সন্তানের জন্য তার হৃদয় সবসময় কাঁদে। তো এইভাবে ওনারা পড়াতেন, সাহিত্য পড়া, ইতিহাস পড়া, অঙ্ক পড়া, তারপরে বিজ্ঞান পড়া, ভূগোল পড়া। ভূগোলে তোমরা এখন আমাজন রেইন ফরেস্ট নিয়ে অনেক আলোচনা নিশ্চয়ই শোনো। তো খুব ভালো করে এটার মধ্যে কি আছে সেটা হয়তো সেভাবে পড়া হয় না, জানা হয় না। আমরা ক্লাস 9-10-এ থাকতেই আমাজন অববাহিকা নিয়ে বিস্তারিত বিবরণ পড়েছি। সেখানকার জীবনযাত্রা, সেখানকার বন, সেখানকার সম্পদ, সেখানকার জলবায়ু, সেখানকার আবহাওয়া, সেখানকার টেম্পারেচার, তারপরে পানি, এই সব কিছু তখন আমাদেরকে পড়তে হতো। তো এবং ভূগোলের মধ্যে আমাদেরকে রক ফরমেশন, এগুলা, নদী কিভাবে হয়, নদীর বিভিন্ন গতিপথ কিভাবে হয়, তারপরে হ্রদ কিভাবে গঠিত হয়, এই রকম। তারপরে আরো বহু কিছু, ইকোনমিক জিওগ্রাফি, তারপরে ফিজিক্যাল জিওগ্রাফি, এই সব কিছু আমাদেরকে পড়ানো হয়েছে, খুব ভালোভাবে পড়ানো হয়েছে। যেই কারণে ভূগোলের জ্ঞান আমাদের কিন্তু খুব একটা কম না। হ্যাঁ, কারণ সারা পৃথিবী সম্পর্কে একটা ধারণা আমাদের হয়ে গেছে সেখান থেকে, বিভিন্ন দেশ সম্পর্কে। আজকাল অনেকে জিজ্ঞাসা করলে চট করে অমুক দেশের রাজধানী কি বলতে পারে না, কিন্তু আমাদের বলে প্রায় সব দেশের রাজধানীর নাম মুখস্থ ছিল। দেশগুলির অবস্থান সম্পর্কে, এটা কি ইউরোপে না দক্ষিণ আমেরিকায় না উত্তর আমেরিকায় না মানে এশিয়ায়, তারপরে কোন অংশে এশিয়ার, এগুলো সব মোটামুটি জানাজানি ছিল। তো এইরকম শিক্ষক আমি কলেজে এসেও পেয়েছি, ঢাকা কলেজে, বিশ্ববিদ্যালয়ে পেয়েছি। যেই কারণে আমাদের চিন্তা ভাবনার জগৎটা বহুল প্রসারিত, বহুল বিস্তৃত, এবং আমরা একটা সাবজেক্টের সঙ্গে আরেকটা সাবজেক্টকে কানেক্ট করতে পারি, সম্পর্কিত করে দেখতে পারি। হ্যাঁ, তো সেখানে যে কোনো জিনিসকে দর্শনের আলোকে দেখা, ইতিহাসের আলোকে দেখা, বা অর্থনীতির আলোকে দেখা, এই জিনিসটা একটা, যেটাকে বলে একটা
মানে মাইন্ডসেট, ফ্রেমওয়ার্ক অফ থিঙ্কিং, থট, এই জিনিসটা আমরা এই শিক্ষার মাধ্যমে এটা আমরা পেয়েছি। তা এখন তোমরা যদি আর কিছু শুনতে চাও তো শুনতে পারো। স্যার, আপনি 60-এর দশকে ঢাকা আসলেন, ঢাকা কলেজে ভর্তি হলেন। তো 60-এর দশক তো পুরো বিশ্বের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা হুম, পয়েন্ট। হুম। বাংলাদেশের ইতিহাসও 60-এর দশক সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই 60-এর দশকের রাজনৈতিক ইয়াগুলাতে কিভাবে আপনি ইনভলভ হওয়া শুরু করলেন ঢাকা কলেজ থেকে শুরু করে? ইনভলভ হওয়ার নানান ব্যাপার আছে। রাজনৈতিক চেতনা কিছুটা আমাদের স্কুল জীবনেই শুরু হয়েছে। তো তখন অবশ্য সরাসরি ওইভাবে কোনো সংগঠন করা করার সুযোগ ছিল না। আইয়ুব খানের শাসন ছিল, মার্শাল লতে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল, কিন্তু খবরের কাগজ পড়তাম। আমি ক্লাস 8 থেকে ইংরেজি খবরের কাগজ পড়ি। তখন একটা, এখন যেটা অবজারভার তোমরা দেখো, তখন ওটা খুব নাম করা পত্রিকা ছিল, পাকিস্তান অবজারভার। পাকিস্তানের দুটো পত্রিকা খুব নাম করা ছিল। একটা হচ্ছে করাচি থেকে ডন, সম্পাদক ছিল আলতাফ হোসেন, আর জিন্না সাহেব এই পত্রিকাটা প্রতিষ্ঠা করেছিলেন। আর পাকিস্তান অবজারভার হামিদুল হক চৌধুরী নামে একজন রাজনীতিবিদ ছিলেন, লয়ার ছিলেন, উনি পাকিস্তান অবজারভারটা প্রতিষ্ঠা করেন। তো এই অবজারভার পত্রিকায় পড়তাম, এবং যেদিন মার্শাল ল হইলো সেই দিন থেকে অবজারভারের কি কি নিউজ বেরোলো, তারপরে কি হলো, এই ধারাবাহিকতা। আর একটা পত্রিকা সেই সময় সেটাও খুব শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, সেটা হলো আজাদ। আর পরবর্তীকালে আরেকটু পরে গিয়ে ইত্তেফাক। তো যাই হোক, এই সংখ্যা মানে পত্রিকার সংখ্যা খুব কম ছিল, কিন্তু যেগুলো ছিল সেগুলো সত্যি ভালো পত্রিকা ছিল। তবে 60-এর দশক সম্পর্কে যে প্রশ্ন, সেটা হলো 60-এর দশকে যেটা হয়েছে, 60-এর দশক না, বেসিক্যালি দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার পর, ডিকলোনাইজেশন শুরু হওয়ার পর থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট, জাতীয় মুক্তির আন্দোলন হয়েছে, এবং অনেক দেশে সেটা বিপ্লব আকারে হয়েছে, সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে। তো এইখানে আমরা 60-এর দশকে যেসব দেশের মুক্তি সংগ্রাম আমাদেরকে উদ্বুদ্ধ করত, তার মধ্যে ছিল ভিয়েতনামের মুক্তি সংগ্রাম। এবং ভিয়েতনামের মুক্তি সংগ্রাম দুই পর্যায়ে হয়েছে। একটা সশস্ত্র, যেটা কিন্তু এমনিতে সাংগঠনিক প্রস্তুতি 30-এর দশক থেকে। তো ভিয়েতনামের মুক্তিযুদ্ধে 45 সালের দিকে শুরু হয় এক পর্যায়ে ফরাসি উপনিবেশবাদের বিরুদ্ধে। তারপরে সেই যুদ্ধ তারা 54 সাল পর্যন্ত চালায়, এবং ডিয়েন বিয়েন ফিউর যুদ্ধে ভিয়েতনামের ফরাসিদের পরাজয় হয়। এই তখন উত্তর ভিয়েতনামের জন্ম হয়, দক্ষিণ ভিয়েতনামটা মার্কিন মানে নিয়ন্ত্রণে চলে যায়। আবার আরেক পর্যায়ে যুদ্ধ শুরু হলো মার্কিন নিয়ন্ত্রণ থেকে বেরোয়ার জন্য, এবং রিইউনিফিকেশন অব দি মাদারল্যান্ড, উত্তর আর দক্ষিণ ভিয়েতনাম এক হওয়ার জন্য একটা শুরু হলো, যে আমরা সবাই ভিয়েতনামি, আমরা আন্নামিজ ভাষায় কথা বলি, আমরা এক জাতি, তো আমাদেরকে এক হতে হবে। এরা সাম্রাজ্যবাদীরা আমাদেরকে ভাগ করে রেখে গেছে। তো এই পর্যায়ের পর বাই 1974, বহু বছরের মধ্যে এই যুদ্ধটা শেষ হইলো আর কি। তো এর মজার কাহিনী আছে, 54 সালে ভিয়েতনামের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে একটা কনফারেন্স হয়েছিল, ইন্টারন্যাশনাল কনফারেন্স, জেনেভা কনফারেন্স বলে এটাকে, এমনি সুইজারল্যান্ডে হয়েছে। সাধারণত জাতিসংঘের অনেক জিনিস জেনেভাতে হয়। তো জেনেভা কনফারেন্সে আমেরিকার পক্ষ থেকে ফস্টার ডালেস আসছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী। তো ফস্টার ডালেস বলছে, তার নীতিটা কি ছিল? নীতিটা ছিল যে দোজ হু আর নট উইথ আস আর অ্যাগেইনস্ট আস, আমাদের সঙ্গে নাই, যারা নাই তারা আমাদের বিরুদ্ধাচরণ না করলেও, আমাদের বিরুদ্ধে অস্ত্র না ধরলেও তারা আমাদের বিরুদ্ধ পক্ষই, অর্থাৎ নিরপেক্ষতার কোনো জায়গা নাই। ডালেস সাহেব, আর সেখানে চীনের পক্ষ থেকে চোয়েন লাই, এখন সেটাকে বলে জোয়েন লাই, তো ওনার দুইজন গেছে কনফারেন্সে। তো চোয়েন লাই তার কূটনৈতিক ইয়ের জন্য খুব বিখ্যাত ছিলেন, এবং তার ভাষা খুব সুমধুর ভাষা ছিল, অপর পক্ষকে কনভিন্স করার ক্ষমতা খুব বেশি ছিল। তো সে ডালেসের সঙ্গে একটা হ্যান্ডশেক করবে
সে দেখাতে চায় আমরা কমিউনিস্ট হলেও আমরা অনুদার নই, আমরা আমেরিকার কি বলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সুন্দর আচরণ করতে চাই, এটা হ্যান্ডশেক করবে। হ্যান্ডশেক করার জন্য মানে সে আগায় গেছে। ডালেস সাহেব তখন চায়ের কাপ নিয়ে চা খাচ্ছিলেন, তো ও হাত আগায় দিলে ও বলে যে আমি তো চা খাচ্ছি, আমার পক্ষে তো এখন হ্যান্ডশেক করা সম্ভব না। সে হ্যান্ডশেক করতে চায় না। তখন চোয়েনলাই জবাব দিয়েছে, আই শ্যাল ওয়েট টিল ইউ ফিনিশ ইউর টি। তুমি যতক্ষণে তোমার চা পান শেষ না করবা ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। এগুলো বলার উদ্দেশ্য অন্য কিছু না। কূটনীতির একটা নিজস্ব ভাষা আছে, নিজস্ব ভঙ্গি আছে, হ্যাঁ, এবং আমাদের দেশে এই ধরনের কূটনীতিক নাই বললেই চলে, নাই, প্র্যাকটিক্যালি নাই। তো সেখানেও এক ধরনের কি বলে দক্ষতা অর্জন, কূটনীতির ভাষা শিক্ষা, এগুলোর একটা ব্যাপার আছে। 60-এর দশকে আরো বহু দেশে মুক্তি সংগ্রাম হয়েছে, কাম্বোডিয়াতে হয়েছে, লাওসে হয়েছে, তারপরে আফ্রিকাতে তো অনেক দেশে হয়েছে, আলজেরিয়া থেকে শুরু করে নামিবিয়া, সাউথ আফ্রিকা, বিভিন্ন জায়গায়, জাম্বিয়া, মানে বিভিন্ন জায়গাতে হয়েছে। আফ্রিকাতে, ল্যাটিন আমেরিকাতেও হয়েছে, কিউবার বিপ্লব, ফিডেল ক্যাস্ট্রোর কথা, চে গুয়েভারার কথা, এইসব জিনিস সারা বিশ্বের তরুণদেরকে তখন এই সংগ্রামগুলো মানুষকে অনুপ্রাণিত করেছে, তরুণদেরকে বিশেষ করে যুবকদেরকে অনুপ্রাণিত করেছে। যেই কারণে 60-এর দশকে এই আমেরিকা বিরোধী বিক্ষোভ পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপকভাবে হয়েছে। যেমন এইবার আমরা লক্ষ্য করলাম প্যালেস্টাইনের জন্য আমেরিকার বহু বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে, এবং বিক্ষোভ করতে গিয়ে ছাত্ররা মানে নানান রকম ঝুঁকির শিকার হয়েছে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প তো অনেক বিশ্ববিদ্যালয়ের যে অনুদান যেটা ছিল সরকারি অনুদান, সেগুলো পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এগুলি নিশ্চয়ই তোমরা জানো। তো এখন তোমাদের সঙ্গে আর আমাদের সঙ্গে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো যে তোমরা এখন একটা আন্দোলন করে যাই হোক একটা অবস্থায় আসছো, আদারওয়াইজ তো একটা ধারণা হয়ে গেছিল যে বাংলাদেশের এই তরুণরা, কিশোররা, এরা এদেরকে কোনো কিছু মানে ইয়ে করে না, স্পর্শ করে না। তো ভাবটা অনেক এরকম, ঠান্ডা লাগেনি ঠান্ডা লাগে, গরম লাগেনি গরম লাগে, এই হলো অবস্থা, মানে কোনো অনুভূতি কাজ করে না, অসাড় একটা অবস্থা। তো সেই অবস্থাটা হয়তো এই জুলাইয়ের আন্দোলনের ফলে কিছুটা পরিবর্তন হয়েছে। কিন্তু আমি এখনো বিস্মিত যে প্যালেস্টাইন নিয়ে বা গাজাতে গণহত্যা নিয়ে, অত্যাচার নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে তেমন সিগনিফিকেন্ট কোনো বিক্ষোভ হয় নাই, যা এটা প্রমাণ করে যে আমাদের মধ্যে আন্তর্জাতিকতা বোধ বা অন্য দেশের নিপীড়িত মানুষদের জন্য আমাদের যে সহানুভূতি, এইটা সেইভাবে এখন আর তৈরি হয় না। এবং রাজনীতিতেও, জাতীয় রাজনীতিতেও আমাদের নেতারা কয়জন প্যালেস্টাইন সম্পর্কে বা গাজা সম্পর্কে দুটা কথা বলেছেন? বলেন নাই। কিন্তু ওই সময়, আমাদের সময় রাজনীতিবিদরা, অন্যান্য যারা যারা ছিলেন, কবি সাহিত্যিক, সবাই আপনার ভিয়েতনাম নিয়ে, আলজেরিয়া নিয়ে, কিউবা নিয়ে অনেক বিবৃতি, বক্তব্য, সেমিনার, আলোচনা এগুলো করেছেন, বিক্ষোভ মিছিলেও তারা সামিল হয়েছেন। আর ছাত্ররা তো বিক্ষোভ করেছেই, ছাত্র সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে। তো সেই সময় সবচেয়ে বড় অভ্যুত্থান হয়ে গেল ফ্রান্সে। আমার আত্মজীবনীতে আছে এই ঘটনাটা, ফ্রান্সের ছাত্রদের অভ্যুত্থান। তো অভ্যুত্থানটা শুরু হয়েছিল সরবন ইউনিভার্সিটি থেকে, ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয়, অনেকটা হার্ভার্ডের সমস্তলে। তো ওইখানে কর্তৃপক্ষ একটা নতুন আইন জারি করলো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আইনটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা এক ডরমিটরিতে থাকতে পারবে না। হ্যাঁ, ওয়েস্টার্ন কান্ট্রি, এখানে যেমন মেয়েদের হল আলাদা, ছেলেদের হল আলাদা, সেরকম কোনো ব্যাপার ছিল না। একই হলের মধ্যে এক রুমে হয়তো ছেলে একজন আছে, আরেক রুমে হয়তো মেয়ে আছে, এইভাবে। তো হঠাৎ করে ফ্রান্সের সরবন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলল যে মেয়ে আর ছেলে এক বিল্ডিং এ এক জায়গায় থাকবে না। এটা নিয়ে ওরা বিক্ষুব্ধ হয়ে
তারা এটাকে বলতে চাইলো যে এটা আমাদের উপর এক ধরনের শ্লেষ, আমাদের উপর এক ধরনের কি বলে এটা ইনডাইরেক্টলি বা পরোক্ষভাবে এক ধরনের কি বলে আমরা অপরাধ চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার। তো এইটাকে তারা তাদের ব্যক্তিত্বের উপর আঘাত হিসেবে নিল, শুরু হলো বিক্ষোভ। কিন্তু বিক্ষোভ আর সেই জায়গায় থাকলো না, এইটা শ্রমিক জনতার বিক্ষোভে রূপান্তরিত হলো। হইতে হইতে এমন অবস্থা, তখন ফ্রান্সে মানে ড্যাগলের শাসন ছিল, প্রেসিডেন্ট ড্যাগল ছিল। ড্যাগলের আবার একটা নাম ছিল, সে দ্বিতীয় মহাযুদ্ধের সময় ফ্রান্সের যে প্রবাসী সরকার আমাদের দেশের মতো, ব্রিটেনে ছিল সেই সরকার, জার্মানি পুরা ফ্রান্স দখল করে ফেলছে, তো সেই সরকারের নেতা ছিলেন। এখন ড্যাগল একজন ডিক্টেটর ছিলেন বেসিক্যালি। তো ড্যাগলের বিরুদ্ধে বিক্ষোভ, এবং ড্যাগলের মানে তাকে ক্ষমতার থেকে উচ্ছেদ হয় এরকম একটা অবস্থা। এরকম অবস্থায় কাউকে না জানিয়ে উনি চলে গেলেন জার্মানিতে। জার্মানিতে গিয়ে সেখানে ফ্রান্সের একটা সামরিক ঘাঁটি ছিল, সেই সামরিক ঘাঁটির যে কমান্ডার ছিল তার সঙ্গে আলোচনায় বসলেন, বসে একটা সমঝোতায় আসলেন। সমঝোতাটা কি, এর আগে কিছু সামরিক অফিসারের শাস্তি হয়েছিল, এবং তাদেরকে মানে জেল টেলের ব্যবস্থা করেছে। তখন সেই কমান্ডার শর্ত দিল যে তোমাকে আমরা রক্ষা করব, কিন্তু এই যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এদেরকে ছেড়ে দাও। ড্যাগল রাজি হয়ে গেলেন, রাজি হয়ে বলে দেশে ফিরলেন। দেশে ফিরে এসে 2 মাসের মধ্যে ইলেকশন দিলেন। ইলেকশনে আবার দেখা গেল যে ড্যাগল বিপুল জনপ্রিয়তা নিয়ে ভোট নিয়ে ফিরে আসছে। তো এখান থেকে শিক্ষার বিষয় হচ্ছে এই যে শেষ বিচারে কিন্তু ভোটের মধ্য দিয়ে মানুষের মুক্তি হয় না। এইটা হলো কথা। স্যার, 62 ছাত্র আন্দোলনে যুক্ত হলেন কিভাবে, বা 62 ছাত্র আন্দোলন নিয়ে অনেক কিছু সমালোচনা হয়। তখন তো 3 বছর মেয়াদী কোর্স চালু হয়েছিল, তারপর ইংরেজি ইয়াতে চালু হয়েছিল। ঢাকা কলেজ থেকে 62 ছাত্র এটা আন্দোলন শুরু হয়। ঢাকা ইউনিভার্সিটি অনেকটা বাধ্য হইয়া ঢাকা কলেজের সাথে যুক্ত হইতে হইলো। তো এটা কি আমাদেরকে লাইনচ্যুত কিছুটা করলো কিনা 62 ছাত্র আন্দোলনটা? 62 আন্দোলনটা তো শিক্ষা কমিশন রিপোর্ট। সেই শিক্ষা কমিশনে প্রফেসর শরীফ ছিলেন প্রধান। পূর্ব পাকিস্তান থেকে 4 জন সদস্য ছিল, পশ্চিম পাকিস্তান থেকে বোধহয় 6 জন ছিল। যাই হোক, তো শরীফ সাহেব ছিলেন তখনকার শিক্ষা সচিব। এর আগে উনি আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলেন, এবং সেখানে উনি আইয়ুব খানের শিক্ষক ছিলেন। আইয়ুব খান তাকেই কমিশনের প্রধান করলেন। তো এই কমিশনের রিপোর্ট ভেরি ইন্টারেস্টিং। দার্শনিক দিক থেকে তারা বলল এডুকেশন ইজ এন ইনভেস্টমেন্ট ইন হিউম্যান রিসোর্সেস। মানে এডুকেশনটা, শিক্ষাটা হলো হিউম্যান রিসোর্স তৈরি করার জন্য, মানব সম্পদ তৈরি করার জন্য একটা বিনিয়োগ। আর আরো কথা সেটা হচ্ছে এডুকেশনটাও সকল পণ্যের মতো একটা পণ্য, এবং অন্য পণ্য যখন টাকা না দিলে পাওয়া যায় না, এটার জন্য ওয়ান হ্যাজ টু পে। তো এইসব কথা ছাত্রদেরকে বিক্ষুব্ধ করেছে। তার চাইতে বড় বিক্ষোভের কারণ হলো, ইমিডিয়েট কারণ হচ্ছে যে ডিগ্রি কোর্স যেটা ছিল 2 বছরের পাস কোর্স, আর অনার্স ছিল 3 বছরের। তো ডিগ্রি পাস কোর্সটাকে শিক্ষা কমিশন রিপোর্ট অনুযায়ী 3 বছরের করে দেওয়া হলো। আর এইচএসসি লেভেলে ইংরেজিতে অনেকগুলো বই পাঠ্য করা হলো। সেই বইগুলোর মধ্যে ছিল যেমন কি বলে, একটা পদ্য সংকলন, কবিতার সংকলন। হ্যাঁ, তারপরে গদ্যের মধ্যে ছিল একটা উপন্যাস, বিশাল একটা উপন্যাস, জর্জ এলিয়টের লেখা, সাইলাস মার্নার। তারপরে আবার গদ্য সংকলনে ছিল অন দি এয়ার, বিবিসিতে যে সমস্ত ইংরেজি টক হয় সেই টকগুলোর একটা সংকলন, আধুনিক ইংরেজি শেখার জন্য। তারপরে ছিল ইন্টারমিডিয়েট ইংলিশ স্টেজ 1, স্টেজ 2। তারপরে ছিল 2টা নাটক, 2 শর্ট প্লেস, তো ডাম্ব ওয়াইফ অফ চিপসাইড, আর একটা হলো মাঙ্কিস প। তো এইগুলো পড়তে হইতো। এছাড়াও হলো
যে গ্রামারের জন্য, ইডিয়মের জন্য আরেকটা বই ছিল, মোটা বই। প্র্যাকটিক্যালি পুরো বইটাই আমার মুখস্থ ছিল। তো যাই হোক, এগুলো সাধারণ ছাত্র মনে করলো যে ইংরেজির জন্য এতগুলো বই পড়তে হবে 100 নম্বরের জন্য, 200 নম্বরের জন্য। এটা একটা বিরাট চাপ, আসলেই একটা বিরাট চাপ। হঠাৎ করে এত মানে ব্যাপক চাপ। তারপরে এইটার বিরুদ্ধে ইন্টারমিডিয়েটের ছেলেরা বিক্ষুব্ধ, আর ডিগ্রির পাশের ছেলেরা বিক্ষুব্ধ হলো 3 বছর থেকে 2 বছর করা, 2 বছর থেকে 3 বছর করা এইটা। তো আরেকটা জিনিস এসেছিল, সেটা হলো যারা সায়েন্স পড়বে ডিগ্রিতে তাদেরকে অবশ্য পাঠ্য হিসাবে ইয়ে পড়তে হবে, হিস্ট্রি অফ সিভিলাইজেশন পড়তে হবে। আর যারা আর্টস পড়বে, হিউম্যানিটিস, তাদেরকে অবশ্য পাঠ্য হিসাবে হিস্ট্রি অফ সায়েন্স পড়তে হবে। উদ্দেশ্যটা খুব মহৎ। সেটা হচ্ছে পিওর সায়েন্সের ছাত্ররা যেটা যেভাবে পড়ে, তাতে তারা সমাজ, সভ্যতা, সংস্কৃতি এগুলো সম্পর্কে খুব কমই জ্ঞান রাখে। এবং একটা বই তারা পাঠ্য করে দিল, আমেরিকান বই। বইটা খুবই ভালো মানের বই, সিভিলাইজেশনের হিস্ট্রি। তারপরে সায়েন্সের হিস্ট্রি, একেবারে গ্রিক যুগ থেকে শুরু করে বিজ্ঞানের যে অগ্রগতি, ধীরে 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 ধাপে ধাপে আগুনের আবিষ্কার থেকে শুরু করে চাকার আবিষ্কার থেকে পরবর্তী আরো অন্যান্য জিনিসের আবিষ্কার, এই সব জিনিস পড়া। তার মানে আর্টসের ছেলেরাও একেবারে পিওর সায়েন্স না, কিন্তু সায়েন্স কিভাবে অগ্রগতি হয়েছে সায়েন্সের, বিজ্ঞানের, সেটা সম্পর্কে পড়বে। কিন্তু সাধারণ ছাত্ররা এটাকে একটা প্রবল চাপ। তারপরে একটা কথা উঠলো, যেহেতু কমিশন রিপোর্টে বলা হয়েছে শিক্ষা পণ্য, তো সুতরাং সবাই বলল যে এই সরকার চায় না আমরা মানে ডিগ্রি পাই, লেখাপড়া শিখি, ইত্যাদি ইত্যাদি। এবং আমাদের গরিব পিতামাতার পক্ষে কিভাবে 2 বছর পরে পাশ করে গেলে একটা চাকরির জন্য চেষ্টা করতে পারতাম, তো এখন 3 বছর আমাদেরকে আরো, আমাদের গার্জিয়ান মানে অভিভাবকদের আরো খরচ ইত্যাদি। এমনিভাবে ডিগ্রির ছেলেরাও মানে কি বলে ইন্টারমিডিয়েট ছেলেরাও ইংলিশের যে এত চাপ, এটা পরে অবশ্য এই আন্দোলন শুরু হলো। আন্দোলনটা বলতে কলেজ ভিত্তিক, ঢাকা কলেজ, জগন্নাথ কলেজ, আর নারায়ণগঞ্জের তোলারাম কলেজ, এবং বেশ আন্দোলন জমে উঠলো আর কি। তারপরে এক পর্যায়ে আমিও ছিলাম একেবারে এই আন্দোলনের একেবারে সামনে। জমে উঠলো এক পর্যায়ে, শেষে ইন্টারমিডিয়েটের ছেলেরা ডিসিশন নিল যে তারা ক্লাস বয়কট করবে না, কিন্তু ইংরেজি ক্লাসটা বয়কট করবে। হ্যাঁ, আর ডিগ্রির ছেলেরা পুরোপুরি বয়কট। তো এই অবস্থাতে শেষ পর্যন্ত দেখা গেল আন্দোলনটা সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু এই আন্দোলন কন্ট্রোল করার মতো কলেজের নেতৃত্বের পক্ষে সম্ভব না। এটা ছাত্র সংগঠনের নেতৃত্ব দরকার, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, এদের নেতৃত্ব দরকার। তা আমি একদিন ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম মধুর ক্যান্টিনে। তখন মধুর ক্যান্টিন ছিল এই যে এখন যেখানে মেডিকেল কলেজের এই যে ইমার্জেন্সির যে ইয়েটা, ওইখানে একটা চালা ঘর ছিল মধুর ক্যান্টিন। ওখানে একটা আম গাছ ছিল, যেটাকে বিখ্যাত আমতলা বলা হতো, যেখানে মিটিং টিটিং হতো ছাত্রদের। এখন হয় বটতলায়। এখন বটতলায়ও হয় কিনা আমি জানি না কি অবস্থা হয়েছে। তো সেখানে গিয়ে নেতাদের সঙ্গে যোগাযোগ করলাম যে আপনারা দায়িত্ব নেন যাতে জাতীয়ভাবে আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়ার। তা আন্দোলন হইলো, হরতাল ডাকা হইলো। প্রথমে ডাকা হইলো সিট ডাউন, সচিবালয়ের সামনে অবস্থান ধর্মঘট। এইটা 144 দ্বারা জারি করে পুলিশ পিটিয়ে এটা। তারপরে 7 দিন পরে 10 সেপ্টেম্বর 17 সেপ্টেম্বর 1962 হরতাল। এমন হরতাল হইলো যে গ্রাম থেকে থেকে কোথা থেকে এত মানুষ আসছে, কিভাবে আসছে আমরা চিন্তাও করতে পারি না। আর কি শিক্ষার আন্দোলন, সেটার সঙ্গে কেন শ্রমিকরা যোগ দিল, কেন রিক্সাওয়ালারা যোগ দিল, কেন এই সুগড্ডা, তখন তো এগুলি গ্রাম ছিল বুড়িগঙ্গার ওই পাশে, ওইসব গ্রাম থেকে কেন মানুষ আসলো। এবং যেই সময় আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আমতলায় মিটিং এর জন্য টাইম দিলাম সকাল 11টায়, এত লোক যে ওইখানে সভা করা যাচ্ছিল। পরে বলে মিছিল। এইদিকে কার্জন সামনে যে রাস্তা, সেই রাস্তায় আপনার মন্ত্রী ছিল, সে একজন হাসান আসকারি, তার গাড়ি পোড়ায় দিল, পুলিশের গাড়ি পোড়ায় দিল। এই চলে
শেষ পর্যন্ত কারফিউ, 3 দিন কারফিউ চললো, তারপরে কারফিউ উইথড্র হলো। তারপরে সরকার সাময়িকভাবে মেনে নিল যে ঠিক আছে, শিক্ষা কমিশন রিপোর্ট বাস্তবায়ন আপাতত স্থগিত রাখা হবে। হ্যাঁ, এখন এত বছর পরে এসে এইখানে যেটা প্রশ্নটা ওঠে, সংস্কার, রিফর্মের জন্য সামাজিক একটা প্রস্তুতি এবং সামাজিক একটা যেটাকে বলে মতামত সৃষ্টি, সম্মতি সৃষ্টির দরকার হয়। এখন তো তোমরা 3 বছরের ডিগ্রি কোর্স, 4 বছরের অনার্স কোর্স পড়তেছো, এটা নিয়ে তো কেউ কোনো আপত্তি করছো না, কিন্তু অত বছর আগে 62-তে সেটা হচ্ছে। তার মানে ওই সময়টা এখানকার ছাত্র সমাজই বলি বা সাধারণ নাগরিক বলি, দে ওয়ার নট মেন্টালি প্রিপেয়ার্ড ফর দিস। এক, আর সেই সময় লেখাপড়ার মান কিন্তু অনেক ভালো ছিল। ওখানে ওই যে 2 বছরের পাস কোর্সের ডিগ্রি যারা নিত, তাদের কোয়ালিটি, তাদের লেখাপড়া, তাদের জানাশোনা, এইটা এখনকার যারা 3 বছরের পাস কোর্স করে তাদের চাইতে অন্তত পক্ষে 10 গুণ ভালো ছিল, কমপক্ষে। স্যার একটা জানার, সেটা হচ্ছে আন্দোলনের সহিংসতার যে উপাদান ওই সময় থেকে শুরু হয়। সহিংসতা ওইভাবে না, পুলিশ আক্রমণ করলে তখন ন্যাচারালি স্বাভাবিকভাবে টিয়ার গ্যাস মারলে যেটা হয়, ইট পাটকেল ছোড়া, এই পর্যন্ত, এর বাইরে এমন কিছু না। এইটা তো যে কোনো দেশের বিক্ষোভে এই জিনিসগুলো হয়। হ্যাঁ, আচ্ছা, তো এখন এত বছর পরে মনে হয় যে সেই সময় তো সরকার 3 বছর করেছিল ডিগ্রি কোর্স, ভালোই তো করেছিল, এখন তো আমরা 3 বছর করছি। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এই 3 বছর করেও কিন্তু 3 বছরের ফল আমরা পাচ্ছি না। 3 বছরে যতটুকু শেখা এবং জানার কথা সেটা কিন্তু হচ্ছে না। এখানে আর একটা পরিবর্তনের কিন্তু দরকার আছে, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই যে ডিগ্রি কোর্সে মানে হিস্ট্রি অফ সিভিলাইজেশন আর কি বলে উইল ডুরান্টের বই, যে হ্যাঁ, স্টোরি অফ উইল ডুরান্ট সিভিলাইজেশন, না, ওটা হচ্ছে ফিলোসফি, স্টোরি অফ ফিলোসফি। স্টোরি অফ ফিলোসফি। আচ্ছা, এটা হলো রালফ এন্ড বার্নসের হিস্ট্রি অফ সিভিলাইজেশন, আর একটা হচ্ছে হিস্ট্রি অফ সায়েন্স। তো দুইটাই আমি তো মনে করি একজন আধুনিক মানুষ হতে গেলে, হ্যাঁ, যারা বিজ্ঞান পড়বে তাদের সমাজ সভ্যতার বিকাশ সম্পর্কে কিছু ধারণা থাকা উচিত, না না হলে ওই বিজ্ঞানটা বিপজ্জনক বিজ্ঞান হয়ে যায়। আর অন্যদিকে যারা পড়বে, হিউম্যানিটিস পড়বে, তো বিজ্ঞানের অগ্রগতির কারণেই তো সভ্যতার অগ্রগতি, সেটাও তাদের জানা দরকার। অ্যাকচুয়ালি এত বছর পরে মনে হয় যে সেই সময় এই কাজটা করে আমাদের মানে সঠিক হয়েছিল কিনা। আবার অন্যদিকে চিন্তা হয়, সেটা হচ্ছে সমাজ, অর্থনীতি, অভিভাবক, মানুষ এত বড় চাপ নেওয়ার জন্য মেন্টালি রেডি ছিল কিনা। সমকালীন সমাজ বাস্তব। সমাজ তবে বাস্তব। মানে ভারতীয় শিক্ষা আন্দোলনকে যেভাবে গ্লোরিফাই করা হয়, হ্যাঁ। আসলে ওইটা ওরকম গ্লোরিফাই করার মতো তো কিছু না। এটা তো এক ধরনের শিক্ষার্থীদের এটাকে ওইভাবে ওইভাবে দেখলে হবে না। যেমন অটোপাস একটা আন্দোলন না না, অটোপাস না, এটা আবার ভুল। নাম যদি না না, এটা হয়েছে প্রত্যেক বছর ফাইনাল পরীক্ষা হয়ে যেত, প্রত্যেক বছরের সিলেবাসের উপরে ফাইনাল পরীক্ষা হয়ে। আমরাও এইচএসসি পাস করেছি 2 অংশে, ফার্স্ট পার্ট 1 বছর পর, সেকেন্ড পার্ট আরেক বছর পর, দুটার মার্কস একত্রে যোগ করে ফাইনালের রেজাল্ট। তো এই জন্য এই যে অটোপাসের যে কথাটা বললো, অটোপাস কিন্তু আসলে রিয়েলি অটোপাস ছিল না। ওরা অলরেডি বাই দ্যাট টাইম 2টা পরীক্ষা দিয়ে ফেলছে, 3টা পরীক্ষা দেওয়ার কথা, 3টা ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা 3 বছরে, 3 বছরের মধ্যে 2 বছরের ফাইনাল দিয়ে দিয়েছে। তখন গভর্নমেন্ট ডিসিশন নিল না, তখন গভর্নমেন্ট ডিসিশন নিল যে আর 1 বছর দিতে হবে না, হবে না। এইটাকেই চালু করা হলো অটো গ্রাজুয়েট, এই কথাটা চালু করা হয়েছে। আসলে অত অটো ছিল না, পরীক্ষা দিয়েই তাদেরকে পাইতে হচ্ছে। গত 4-5 বছরে যে আমাদের এখানে অটোপাসের একটা সংস্কৃতি না, ওই আচ্ছা, আরেকটা যেটা কি জানি প্রশ্নটা ছিল, বলতেছি মানে ভারতীয় শিক্ষা আন্দোলন যেটা গ্লোরিফাই করা। হ্যাঁ, এটাকে যেভাবে গ্লোরিফাই করা হয়, মজার এটা এক ব্যাপার ধরনের হচ্ছে শিক্ষার্থীদের যখন কেন্দ্রীয় ছাত্র সংগঠনগুলিকে সঙ্গে নেওয়া হইলো, ওরা এসে বলল যে শিক্ষার সমস্যা ঢাকা ইউনিভার্সিটি না, মানে আগ্রহ ছিল না আন্দোলন নামার, আপনারা জোর করছেন ঢাকা অন্যান্য কলেজ, ঢাকা ইউনিভার্সিটি তো নামতে চায় না। নামতে চায় না ব্যাপারটা তা না, তাদেরকে এই রিপোর্ট ডাইরেক্টলি এফেক্ট করে নাই। 3 বছরের অনার্স ডিগ্রি কিন্তু 4 বছর তখন করা হয়নি, এইটাও একটা দিক। অনার্সটা তখনও করা হয়নি, হ্যাঁ, অনার্সের উপরে কোনো প্রভাব পড়ে না পড়বে। আর দ্বিতীয় কথা হচ্ছে ছাত্র নেতারা যেটা বলতে শুরু করলো
শিক্ষার আন্দোলন গণতন্ত্রের জন্য আন্দোলন থেকে বিচ্ছিন্ন নয়। হ্যাঁ, এইখানে গণতন্ত্রের ইস্যুটাকে যোগ করা হলো। হ্যাঁ, এবং শিক্ষার অধিকার পেতে গেলে গণতন্ত্রের অধিকারও দরকার। হ্যাঁ, গণতান্ত্রিক অধিকারও দরকার। এইটা হওয়াতে যেটা হলো, সেই সময় যে আইয়ুব খানের যে স্বৈরশাসন যেটা ছিল এবং সে যে কনস্টিটিউশন দিল বেসিক ডেমোক্রেসি, এই এই জিনিসগুলো, এই রাজনৈতিক বিষয়গুলো ওই শিক্ষার 3 বছর আর কি বলে ইংরেজি বইয়ের চাপ, এটাকে অতিক্রম করে একটা সরকার বিরোধী এবং স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের রূপ নিল। আচ্ছা, এর আগে যেটা হয়েছে সেটা হলো জানুয়ারি ফেব্রুয়ারি, ওই সময়, এটা তো সেপ্টেম্বর মাসের কথা, সরওয়ার্দী সাহেবকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার পর এটাকে অজুহাত করে একটা ছাত্র বিক্ষোভের ব্যবস্থা হলো এবং বেশ ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা বেশ বড়ভাবেই বিক্ষোভ করেছে এবং যথেষ্ট হয়েছে, সরকারকে যথেষ্ট নাড়া দিয়েছে। এই হলো মোটামুটি সেই সময়কার কথা আর কি। স্যার, তারপরে জাতীয় ক্যাম্পাসে রাজনীতি- আসলেন, হ্যাঁ? এই ঢাকা ইউনিভার্সিটিতে আসলেন, এসএম হলে উঠলেন। হ্যাঁ। ওই সময় ঢাকা ইউনিভার্সিটির ছাত্র রাজনীতি, তারপর শিক্ষার পরিবেশ, আপনার ইকোনমিক্স ডিপার্টমেন্টের এই এপিসোড গুলো নিয়ে একটু ইয়া করেন। সেইটা হলো, আমরা তো যখন হলে গেলাম, ভর্তি হলাম, তো আমাদের হাউস টিউটার ছিলেন ডক্টর আব্দুল করিম। উনি নামকরা ইতিহাসবিদ। এই সুলতানি আমল নিয়ে যে বই হ্যাঁ, বই একটা না, অনেক লেখা আছে। মানে এটা হচ্ছে মধ্যযুগের বাংলার ইতিহাসটা উনি তুলে ধরছেন, বিশেষ করে মুসলিম শাসনের ইতিহাসটা তুলে ধরছেন। ওটা নিয়ে মৌলিক কোনো কাজ এর আগে ছিল না। উনি পরে চিটং ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর হন। ভাইস চ্যান্সেলর হওয়ার পরে আবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ রাজশাহীতে প্রফেসর হিসেবে কাজ করেন। যাই হোক, ওনার অনেক অবদান। তো উনি আমাদের হাউস টিউটার। উনি গেলাম ওনার রুমে, যাওয়ার পর প্রথম কথা হইলো রেজাল্ট কি, আমি বললাম যে ফার্স্ট ডিভিশন। তারপরে আর কি রেজাল্ট আছে, বললাম যে স্যার বোর্ডে সেকেন্ড হয়েছে। আচ্ছা, ওটা শুনে তারপরে আমাকে কোন রুমটা দেবে সেটা নির্ধারণ করা, এবং তখন মানে মোটামুটি একটা ভালো রুম কি হয় সেটা চিন্তা করে উনি আমাকে সেরে। তো প্রথম বছরে 4 সিটেড রুম, তারপরে দ্বিতীয় বছরে নিচতলা থেকে উপরতলায় উঠে আসা, তারপরে তৃতীয় বর্ষে অনার্স ফাইনাল পরীক্ষার সময় সিঙ্গেল রুম, এইগুলি দেওয়া। এবং এই সিট বন্টনে খুবই নিয়মতান্ত্রিক ছিল। কোনো রকম একাডেমিক রেজাল্টের যে ক্রম, সেই ক্রম অনুসারে সিট বন্টন হয়েছে। এর মধ্যে কোন রকম চাপাচাপি বা কোন রকম ছাত্র সংগঠনের চাপ, এটা NSF এর সেটা। কোনো চাপ ছিল না? হ্যাঁ, NSF যেটা। হ্যাঁ, এনএসএফ অন্য জিনিস করছে, তারা সিট নিয়ে করেনি। তারা হলো আইয়ুব খানকে রক্ষা করার জন্য, যখন ছাত্রদের প্রতিবাদ আন্দোলন যখন হয়েছে, সেগুলোকে কি করে ঠেকানো যায় এটার চেষ্টা তারা করেছে, এই আর কি। তারপরে এমনিতে ছাত্র সংগঠনের কাজ ছিল কি, কাজ ছিল, আমরা তো ছাত্র ইউনিয়ন করতাম, তো সেটা হচ্ছে সংগঠনের নতুন যারা ছাত্র ভর্তি হয় তাদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করা, এইটা। তো আপনার নেতা কারা ছিল ওই সময় এসএম হলে বা ঢাকা ইউনিভার্সিটিতে? এসএম হলে বা ঢাকা ইউনিভার্সিটিতে তখন মেনন ছিল মেইনলি, সে আর কি। তারপরে রণ তো ওইভাবে পরীক্ষা পাশ করে নাই, তো ফিজিক্সে অনার্স ছিল, কিন্তু যে কোনো কারণে পরীক্ষা ড্রপ করতে পারছে, এরা ছিল আর কি। তা আপনার হলে তো ওই যে 5/75 একটা হত্যা হইলো, ওই এপিসোডটা মানে এটা একটা ইম্পর্টেন্ট একটা ঐতিহাসিক একটা ঘটনা, তার দ্বারা নিপীড়িত হচ্ছিল ছাত্ররা। সেইটা হলো এনএসএফ নানানভাবে ছাত্র ইউনিয়নের ছেলেদেরকে যেটা করে অত্যাচার করতো। এটা প্রথম অত্যাচারের ঘটনা শুরু হইলো কনভোকেশন আন্দোলনকে কেন্দ্র করে 64 সালে। তখন আমরা ফার্স্ট ইয়ারের ছাত্র। তো কনভোকেশন আন্দোলনে, কনভোকেশনে কে আসবে, মূল অতিথি কে হবে, স্বাভাবিকভাবে চ্যান্সেলর হবে এটার মূল অতিথি। চ্যান্সেলর হলো মোনায়েম খান। মোনায়েম খান হলো আইয়ুব খানের সহযোগী একেবারে। ছাত্র নেতারা বললো যে আমরা একে এখানে কনভোকেশন করতে দিব না। হ্যাঁ, এই নিয়েই পুরা জিনিসটা। তারপরে কনভোকেশন প্যান্ডেল করা হলো কার্জন হলে। হ্যাঁ, তারপরে সেখানে অর্গানাইজ করা হলো বিক্ষোভ কিভাবে হবে না হবে, পুলিশও তৎপর। আমরা যারা কনভোকেশনের ডিগ্রি পাবো না
তারা ছাত্ররা বাইরে, মানে এফএইচ হলের ওই পুকুরের পাড়ে, তারপরে ওইখানে আবার পরিসংখ্যান বিভাগ ছিল, ইয়ে ছিল, এগুলো সব ছাত্ররা বাইরে জড়ো হইল। আর কর্তৃপক্ষ একটা ভুল করলো যে কনভোকেশন অনুষ্ঠানে ছাত্র সংসদের যারা কর্মকর্তা ছিল সব হলের এবং ডাকসুর, এদেরকে আমন্ত্রণ করলো। এদের 90 ভাগই ছিল সরকার বিরোধী। হ্যাঁ, এরা ভিতরে বসলো, তারা ভিতর থেকে, দুর্গের ভিতর থেকে বিক্ষোভ করার একটা কৌশল নিল। এবং আমার এক বন্ধু, সেও ছিল এসএম হলের অ্যাথলেটিক সেক্রেটারি, আয়াত হোসেন, সে এখনো পোস্ট দেয়, এসব নানান করে। তো সে করলো কি, একেবারে ওই তখন ফোল্ডিং চেয়ার, ওই এখনকার দিনের যে প্লাস্টিকের চেয়ারটা, এগুলিও ছিল না, ওই যে ফোল্ডিং কাঠের এক রুম ছিল, এগুলো সব ধাক্কা মেরে সব মানে ইয়ে করে ফেললো। তারপরে মাইকটা টেনে নিয়ে মোলায়েম খানের বিরুদ্ধে, আইয়ুব খানের বিরুদ্ধে বক্তৃতা শুরু করলো, এই সে না। তারপর তো স্বাভাবিকভাবে ছাত্ররা বাইরের থেকে আবার ইট পাটকেল মারা, ইয়ে করা, পুলিশ আবার টিয়ার গ্যাস মারা, এমনকি এফিসলের ভিতরে পর্যন্ত পুলিশ ঢুকে গেল। আমরা দৌড়ে গিয়ে এফিসলের 4 তলায় উঠলাম। তখন আসেন? হ্যাঁ, না, এসে তো দারুণ অবস্থা। এইটা হইলো আর কি। হ্যাঁ, তারপরে সেখান থেকে যাই হোক তাড়ায় দিল। পরে এটা লন্ডভন্ড অবস্থা দিয়ে কর্মসূচি শেষ হলো। কনভোকেশনের পরে সব ছাত্রদেরকে শাস্তি দিল, যারা যারা আন্দোলন করছে, যতগুলো নাম পাইছে আর কি। ইউনিভার্সিটি থেকে বহিষ্কার, ডিগ্রি বাতিল, এই সমস্ত শাস্তি হয়ে গেল। এখন ছাত্রদের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন করলো যে এই শাস্তিটা কি বলে, ইট হ্যাজ ভায়োলেটেড দি প্রসেস অফ ন্যাচারাল জাস্টিস। আচ্ছা, সেটা কি? ছাত্রদের লয়ার ছিল SR পাল নামে এক ভদ্রলোক, সবিতা রঞ্জন পাল, সে খুব নাম করা অ্যাডভোকেট ছিল। সে যুক্তি দিল আপনি শাস্তি দেন, কিন্তু যাকে শাস্তি দিবেন তাকে কেন শাস্তি দেওয়া হবে না সেইটা ব্যাখ্যা করার জন্য একটা শোকজ নোটিশ, কারণ দর্শাও নোটিশ জারি করা উচিত। ইউনিভার্সিটি সেটা করে নাই। সুতরাং বিচারের যে ন্যাচারাল জাস্টিসের যে একটা ধাপ, বড় ধাপ, ইম্পর্টেন্ট ধাপ, সেইটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ভায়োলেট করেছে। সুতরাং এই শাস্তি টিকে না। হাইকোর্ট জাজমেন্ট দিয়ে দিল, এমনকি পরে সুপ্রিম কোর্টও দিল যে না, এটা ন্যাচারাল জাস্টিস ভায়োলেটেড হয়েছে, এবং সব ছাত্ররা মানে এই শাস্তির থেকে মুক্ত হয়ে গেল। অবশ্য অনেকের নামে হুলিয়া টুলিয়া এগুলো জারি হয়েছিল, কাউকে অ্যারেস্ট। হ্যাঁ, আমাদের চোখে সেভাবে ধরা পড়ে নাই। জাস্টিস মোর্শেদ ছিলেন চিফ জাস্টিস এখানে, উনি এগুলো শুনতেন না। আবার জাস্টিস মোর্শেদকে নিয়োগ আইয়ুব খানই দিয়েছে। মানে স্বৈরতন্ত্রেরও একটা স্ট্যান্ডার্ড ছিল। হাসিনা সবগুলা ক্রস করে গেছে। হ্যাঁ, বিপি তো অনেকেই ছিল, তো সম্ভবত KM ওবায়দুর রহমান, আমি এখন আর শিওর না। স্যার, আমরা এখন যদি আমরা ৬৬ দফার দিকে যাই, এর আগ পর্যন্ত তো মোটামুটি আওয়ামী লীগ এত কোনো মেজর একটা পলিটিক্যাল ফোর্স ছিল না। ন্যাব, ভাসানী বা হোসেন শহীদ সোহরাওয়ার্দী অনেক পাওয়ারফুল ফিগার ছিল। কিভাবে শেখ মুজিব আস্তে আস্তে একক নেতা হয়ে উঠলো, এবং ৬ দফাটার ইম্প্যাক্টটা যদি বলতেন বাংলাদেশের ওই সময় রাজনৈতিক প্রেক্ষাপটে। এগুলা বলতে গেলে তো অনেক সময় লাগবে। তো মোটামুটি হচ্ছে আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ, এবং সেখান থেকে ৫৭ সালে কাকমারি সম্মেলন, এইভাবে আমরা যদি চিন্তা করি, তো আওয়ামী লীগের মৌলিক কর্মসূচির মধ্যে 2টে কর্মসূচি ছিল। একটা ছিল পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন, আরেকটা ছিল জোট নিরপেক্ষ স্বাধীন পররাষ্ট্রনীতি। তো কাকমারি সম্মেলনে এসে আওয়ামী লীগের দক্ষিণপন্থী এবং বামপন্থীদের মধ্যেকার যে সংঘাতটা, সেটা সামনে আসলো। সোহরাওয়ার্দী সাহেব তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে গেছে। তিনি ঘোষণা দিলেন যে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ৯৮% হয়ে গেছে, আর 2% বাকি, সেটা আমি সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী আছি, সেই 2%-এর দায়িত্ব আমার।
হুম। যাই হোক, কাকমারি সম্মেলনে মৌলানা ভাসানী খুব কঠিন ভাষায় স্বায়ত্তশাসনের দাবি জানাইলো, এমনকি আসসালামু আলাইকুম পর্যন্ত বলল এইটা। এবং ওই সম্মেলনেই কিন্তু আওয়ামী লীগ ভাগ হয়ে যায়। আওয়ামী লীগ থেকে যারা বামপন্থীরা বেরিয়ে এসে মৌলানা ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি করে। এই ন্যাশনাল আওয়ামী পার্টি যখন করে, এই পার্টি করার জন্য একটা গ্র্যান্ড ন্যাশনাল কনভেনশন ডাকা হয়েছিল। সেটা ঢাকার রূপমহল সিনেমায়। সারা পাকিস্তান থেকে অনেক নেতা, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে অনেক বামপন্থী নেতা সেখানে, জাতীয়তাবাদী নেতা সেখানে আসছিলেন। আচ্ছা, সেই দিন আওয়ামী লীগ বিরাট, তারা তখন প্রাদেশিক মন্ত্রিসভায় ক্ষমতায় আছে, কেন্দ্রীয় ক্ষমতায় আছে। তারা সেখানে প্রচুর মারধর করলো, গুন্ডামি করলো। পল্টন ময়দানে জনসভা ছিল বিকালবেলা, সেই জনসভাতে গাফফার খান, সীমান্ত গান্ধী হিসেবে যে অভিহিত, উনি পরে ন্যাশনাল আওয়ামী পার্টির ভাইস প্রেসিডেন্ট ছিলেন, মৌলানা ভাসানী ছিলেন প্রেসিডেন্ট। তো গাফফার খানকে আত্মরক্ষার জন্য মঞ্চের নিচে লুকাইতে হয়েছে। তা আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্র কিন্তু নতুন না, হ্যাঁ, বহু আগের থেকেই যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত তাদের মধ্যে ফ্যাসিবাদটা ছিল। আর জেলায় জেলায় যখন ন্যাপের কমিটি গঠন হয়, ডিস্ট্রিক্ট কমিটি, ডিস্ট্রিক্ট কনফারেন্সগুলো হয়, তখন তারা বিভিন্ন জায়গায় আক্রমণ চালিয়েছে, মানুষকে আহত করেছে, ইয়ে করেছে। এই ঘটনাগুলো তারা ঘটিয়েছে। তো এরপরে যেটা সরওয়ার্দী সাহেব এই পররাষ্ট্রনীতির ব্যাপারে যেটা বললেন, উনি সলিমুল্লাহ মুসলিম হলে চলে আসলেন, আসে ছাত্রদের উদ্দেশ্যে একটা বক্তৃতা দিলেন। বক্তৃতাটার বক্তব্য ছিল যে আমি যে পররাষ্ট্রনীতি নিয়েছি সেটাই সঠিক, এবং তিনি একটা ফর্মুলা দেখালেন। ফর্মুলাটা হচ্ছে 0 + 0 + 0 = 0। এটার অর্থ হইল পাকিস্তান একটা দুর্বল রাষ্ট্র, 0, তার সঙ্গে যদি আমি এশিয়া আফ্রিকার অন্যান্য দেশগুলোকে যোগ করি যেগুলো সবল রাষ্ট্র নয়, সেগুলোও 0, আলটিমেটলি ইট ইজ 0। এখন পাকিস্তানের সঙ্গে যদি আমি আমেরিকাকে যোগ করি, দেন ইট ইজ সামথিং। এই কথা বলে তার মার্কিনপন্থী যে পররাষ্ট্রনীতি সেটাকে উনি জায়েজ করলেন। যাই হোক, তো ন্যাশনাল আওয়ামী পার্টি হয়ে গেল। স্বায়ত্তশাসনের কথা ন্যাশনাল আওয়ামী পার্টি বলতো, অন্যরা কেউ বলতো না। আমার এমনও মনে আছে 64 সালে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমার হাতে একটা প্ল্যাকার্ড ছিল, পূর্ব বাংলার পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। ছাত্রলীগের ছেলেরা এসে আমার হাত থেকে সেই প্ল্যাকার্ড কেড়ে নেওয়ার চেষ্টা করল। আমি তো প্রতিরোধ করলাম, যাই হোক শেষ পর্যন্ত নিতে পারে নাই। এইটাই ছিল তাদের মানে স্বায়ত্তশাসন বিরোধী ভূমিকা। এই ভূমিকার থেকে 66 আসতে আসতে তারা সম্পূর্ণ অন্য ভূমিকা চলে গেল। যারা একসময় স্বায়ত্তশাসন বিরোধী ছিল তারা এখন স্বায়ত্তশাসনের বড় প্রবক্তা হয়ে গেল। এবং শেখ মুজিব 6 দফা কর্মসূচি দিল। 6 দফা কর্মসূচিটা তো এর একটা ইতিহাস আছে। এইটা 65 যুদ্ধের পর বিশেষ করে পশ্চিম পাকিস্তানে প্রবল বিক্ষোভ, কারণ আইয়ুব খান মানে তাদের ভাষায় যে পাকিস্তানের সঙ্গে বিট্রে করেছে তাশকন্দ চুক্তি করে। তাশকন্দ চুক্তি সম্পর্কে জানতে হলে সেটা তোমাদেরকে একটু পড়তে হবে, জানতে হবে। রাশিয়ার তাশকন্দে রাশিয়ার যে তখন সোভিয়েত ইউনিয়নের যে প্রধানমন্ত্রী ছিলেন আলেক্সি কোসিগিন, তার মধ্যস্থতায় আইয়ুব খান আর ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, এই দুয়ের মধ্যে একটা বৈঠক হলো, এবং সেই বৈঠকে একটা সমঝোতা হইল যুদ্ধের অবসানের পর। এটা পশ্চিম পাকিস্তানের জনগণ মেনে নেয়নি। পূর্ব পাকিস্তানে এটা নিয়ে খুব বেশি ইয়ে ছিল না, এবং তাদের বক্তব্য হলো যে এই শান্তি চুক্তি হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, কে আক্রমণকারী কে আক্রান্ত সেটা বিচার বিবেচনা না করে, কে অ্যাগ্রেসার কে অ্যাগ্রেস সেটা বিবেচনা না করে হয়েছে, এবং পাকিস্তানের স্বার্থকে আইয়ুব খান জলাঞ্জলি দিয়েছে। এইটা নিয়ে পাকিস্তানের দক্ষিণপন্থী পার্টিগুলা লাহোরে একটা কনফারেন্স ডাকছে, এবং উদ্দেশ্য হলো মানে ঐক্যবদ্ধ আন্দোলন করে আইয়ুব খানের পতন ঘটানো। তো পূর্ব পাকিস্তান থেকে শেখ মুজিবকে আওয়ামী লীগের নেতা হিসেবে দাওয়াত করেছে।
উনি সেখানে গিয়ে ওনার এই 6 দফা কর্মসূচি হাজির করলেন। আচ্ছা, তাহলে সম্পূর্ণ অন্যরকম ঘটনা ঘটে গেল। এখন 6 দফা কর্মসূচি, এটার যে লেখা, এটার যে ভাষা, এটার যে স্ট্রাকচার, এটা শেখ মুজিবের নিজের হাতে লেখা, এটা কেউ বিশ্বাস করে না। হ্যাঁ, এটা অন্যরা কেউ ড্রাফট করে দিয়েছে। এখন কে ড্রাফট করেছে এইটা কিন্তু এখন অনেকে তো ক্রেডিট নিচ্ছে, আবু হ্যাঁ? মনসুর আহমেদ ক্রেডিট নিচ্ছে, রহমান সুবহানরা ক্রেডিট নিচ্ছে, আব্দুর রাজ্জাক ক্রেডিট নিচ্ছে। এইটা নিয়ে দুইটা গল্প আছে। একটা তো তোমরা যেগুলো শুনো, ওই আওয়ামী বুদ্ধিজীবী যারা, তারা করে দিয়েছে এটা। হ্যাঁ, তো আসলে আমি যতদূর বুঝি বা যেটুকু ওই সময় ওই বয়সে আমার, এরা এটা করেননি। তো ভারত এই- থেকে হয়েছে, হ্যাঁ, ভারত থেকে হয়েছে। না, পাকিস্তান থেকে গেছে। সরকারই করছে না। হ্যাঁ, এটা সরকারই করেছে। তখন পাকিস্তানের একজন খুব নামকরা সচিব ছিলেন আলতাফ গহর, তাই ওখানে তার সঙ্গে আলোচনা করলেন যে কি করা যায়। তখন উনি বললেন যে শেখ মুজিবের হাতে আমরা এরকম একটা কর্মসূচি ধরাই দিই। হ্যাঁ, এবং তখন আমরা বলতে পারবো যে এই যে দেখো, তোমরা যে আমার বিরুদ্ধে আন্দোলন করতেছো দক্ষিণপন্থীরা, এখন তো দেশটাকে বিচ্ছিন্ন করার ইয়ে হচ্ছে। হ্যাঁ, তো এইটাও আছে, এখানে বই আছে। তো এইটা, এই গল্পটাও আছে আর কি। হ্যাঁ, এবং 6 পয়েন্ট প্রোগ্রামটা ওইখান থেকে আসছে বলে আমরা বলা হয়। আবার কেউ কেউ বলে যে না, এইটা রুহুল কুদ্দুস, তারপর শামসুর রহমান, এই যে যারা পরে আগরতলা মামলায় সিএসপি অফিসার যারা অভিযুক্ত হয়েছে, তারা ড্রাফট করছে। কাজেই বাংলাদেশের ইতিহাস নিয়ে তোমরা কথা বলো, যে বাংলাদেশের ইতিহাসের বেশ কিছু রহস্যজনক অধ্যায় আছে যেগুলো আজ পর্যন্ত উন্মোচিত হয়নি। আমি যেটা গল্পটা বললাম আলতাফ গহর সম্পর্কে, সেইটাও যে কতটা সঠিক সেটা নিয়ে প্রশ্ন আছে, যদিও তাদের বইতে এই কথাগুলি লেখা আছে। এখন তারপরে তো শুরু হলো 6 দফার আন্দোলন, জানো, 7ই জুন একটা হরতাল দেওয়া হলো। সেই হরতালে বহু লোক, মানে 10-15-20 জন মারা গেল। কিন্তু ওইভাবে যে একটা ম্যাসিভ হরতাল হয় সেভাবে হয় নাই। গাড়ি ঘোড়া চলছে, পুলিশও আক্রমণ করছে, আওয়ামী লীগের কর্মীরাও বিক্ষোভ করেছে। এই বিক্ষোভ করতে গিয়ে ট্রেন আটকাইতে চেষ্টা করেছে, ইয়ে করছে, বিভিন্ন রকমই করছে। করতে গিয়ে নানান জায়গায় পুলিশের গুলিতে মারা গেছে। তারপর তো শেখ মুজিব গ্রেপ্তার হলো, গ্রেপ্তার হয়ে তো জেলে গেল। জেলে যাওয়ার পর আগরতলার কনস্পিরেসি আসলো, মামলাটা আসলো। তো ওই সময় ন্যাপের ভূমিকা কি ছিল? ন্যাপের ভূমিকা তো তারা স্বায়ত্তশাসন বরাবরই বলতেছে। 6 দফা তারা, মৌলানা ভাসানীর ন্যাপ থেকে 6 দফা সমর্থন করে নাই। তো এইসব ঘটনা। তা এখন এইখানে যেটা বলার বিষয়, শেখ মুজিব তো জেলে গেল। জেলে যাওয়ার বেশ কিছু পরে গিয়ে তাকে আগরতলা মামলার আসামি করে। এখন 69 আন্দোলনের সময় তোফায়েলরা স্লোগান দিয়েছিল, মিথ্যা মামলা, আগরতলা মানি না। কিন্তু আমরা জানতাম আগরতলা একটা কনস্পিরেসি হয়েছে, সত্য মামলা, সত্য। এবং পরে বইই লিখছে। সরকারি। হ্যাঁ, শওকত আলী তো আওয়ামী লীগের ডেপুটি স্পিকার ছিল। এবং শুধু তাই না, আগরতলা মামলার বোধহয় 6 নম্বর আসামি ছিল। তো উনি লিখছেন যে না, এটা হয়েছে সত্য, এই মামলাটা ঠিক। যদিও আন্দোলনের স্বার্থে প্রচার করা হয়েছে, আমরা পাকিস্তান ভাঙতে চাই নাই, এটা করতে চাই নাই, এই জন্য মিথ্যা মামলা, এই কথাটা বলা হয়েছে। আজকাল অবশ্য অনেকে স্বীকার করে যে এটা। তা এখন কনস্পিরেসিটা কি ছিল? কনস্পিরেসিটা ছিল ওই যে কি বলে, লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম সহ নৌবাহিনীর কিছু, সামরিক বাহিনীরও কিছু লোয়ার র্যাঙ্কের অফিসারদের মধ্যে যোগাযোগ হয়ে তারা পূর্ব পাকিস্তানে একটা অভ্যুত্থান ঘটাতে চেয়েছে। আচ্ছা, সেটা কিরকম? সেটা হলো, আইয়ুব খান পূর্ব পাকিস্তান সফরে আসবেন, এসে উনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন। চট্টগ্রাম যাওয়ার মানে সে উদ্দেশ্য হলো সম্ভবত ওইখানে একটা স্যাটেলাইট স্টেশন ওপেন করা বা কিছু। তখন তো যাতায়াত ব্যবস্থা তো উন্নত ছিল না। তো উনি যেটা চিটাগাং পর্যন্ত 2টা রাস্তায় বলা হলো, একটা হলো উনি আকাশপথে ঢাকার থেকে চট্টগ্রাম যাবেন, আরেকটা হলো উনি নৌপথে একটু নৌবিহার করতে করতে চাঁদপুর যাবেন, চাঁদপুর থেকে বাই রোড উনি চট্টগ্রাম যাবেন বা পার্বতী চট্টগ্রাম যাবেন। এরা প্ল্যান করলো যে উনি যদি আকাশপথে যান তাইলে প্লেনে এক্সপ্লোশন দিয়ে উড়িয়ে দেওয়া হবে, আর
নৌপথে গেলে চাঁদপুর স্টিমার স্টেশনে উনি যখন নামতে যাবেন তখন তাকে বোমা মেরে হোক বা যে কোনোভাবে হোক হত্যা করা হবে। এবং হত্যা করার সঙ্গে সঙ্গে একটা রেডিও স্টেশন এগুলো দখল করে সেখান থেকে ঘোষণা দেওয়া হবে যে আইয়ুব খান শেষ হয়ে গেছে, আমরা এখন স্বাধীন, এই আর কি। এইরকমই ছিল না, এরকমই নাকি একটা প্ল্যান ছিল। তো এগুলো মানে সেইভাবে প্রতিষ্ঠিত গল্প না, মানে কিন্তু গল্পটা আছে, এই গল্পটা আছে। গুঞ্জন। হ্যাঁ, না গুঞ্জন না, মানে ভালোই আলোচনা আছে যারা ওই সময় এগুলা কিছু কিছু খোঁজ খবর রাখে। তো তারপরে শেখ মুজিবকে সেই মামলার আসামি করে, এবং শেখ মুজিব কিন্তু সত্যি সত্যি আগরতলা গেছিল, সেটা 62 সালে। হ্যাঁ, উনি কি কুমিল্লাতে হইয়া গেছে? কুমিল্লা না। আমাদের গ্রামে নাকি উনি ছিল এক রাত্র বা 2 রাত্র কুমিল্লা, বুঝছেন? ব্রাহ্মণপাড়া, কসবা, ওই side না থেকে না না, সে সিলেট বর্ডার দিয়ে সিলেট গেছে। পর্যায়ে গেছে। এবং সেই কাহিনী তোমরা একটা বই জোগাড় করে নিও, মুজিবের ফুফাতো ভাইয়ের লেখা। সেটা হলো অস্তর আগে সূর্য সমুজ্জ্বল। সেখানে একেবারে তার যাওয়ার বিভিন্ন প্রস্তুতি এবং কিভাবে গেছে সেই সমস্ত কাহিনী লেখা আছে। অস্তর আগে সূর্য সমুজ্জ্বল আছে আমার কাছে, বইটা কোনখানে আছে বলতে পারবো না। স্যার, আপনার ভূমিকা নিয়ে যদি আমরা একটু জানি, ৬৭-তে আপনার ছাত্রলীগের নেতা হলেন, সুপ্রিম হলেন, ৬৯ গণঅভ্যুত্থান নেতৃত্ব দিলেন। এই ইম্পর্টেন্ট যে ২-৩ বছর এই জায়গায় আপনি খুবই সক্রিয়ভাবে ভূমিকা ছিলেন স্টুডেন্ট লিডার হিসেবে। এইটা যদি একটু এইটা নতুন করে আর কি বলবো, মানে আমরা চেষ্টা করতাম যে কোনো ঘটনাতে একেবারে শক্ত একটা অবস্থান নিতে, দৃঢ় একটা অবস্থান নিতে, এবং মোটামুটি ভাবে বলা যায় যে কোনো রকম আপোষ না, এই ধরনের একটা অবস্থান নেওয়ার আমরা চেষ্টা করেছি। এবং ওই যে ৫৫ ঘটনা বললাম, ৫৫ ঘটনাটা হইলো তখন তো ছাত্র ইউনিয়নের ছেলেদের উপরে খুব অত্যাচার করতে এনেছে বলে। আপনার তো পালায় থাকতে হয়েছে। হ্যাঁ, না সেটা পালা থাকতে মামলার কারণে। তো সেটা হলো কয়টা বাজে, টাইম কত? হুম? ৭টা। না এতক্ষণ কথা বলতে টায়ার্ড লাগে তো। তার চা খান স্যার, চা খান তোমরা তো এতজন, আমি কিভাবে কি করবো? আপনি খান স্যার। আমরা নিচে খেয়ে আসছি। না আমার ঘরের অবস্থা তো এক সময় 15-20 জনও চা খাওয়াইছি, কোনো অসুবিধা হয়নি। যে এখন তো সংসার ভাঙা চোরা, কাজেই সমস্যা। আমি চা খেয়ে আসছি। যাই হোক না, সেটা বলতেছি, এনএসএফ এর প্রবল অত্যাচারটা শুরু হলো কনভোকেশন আন্দোলনের পর। এবং কনভোকেশন আন্দোলনের পরে ওই যে হায়াত হোসেনের কথা বলছি, হায়াত হোসেনের বইপত্র, বিছনা বালিশ, নোট খাতা যা আছে সব পোড়ায় দিল। আবার এইদিকে মির্জা আলমগীর, তোমাদের বিএনপির সেক্রেটারি জেনারেল, সেও ছাত্র ইউনিয়ন করত, আমাদের কর্মী ছিল। তো পরে ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের শাখার সভাপতি আছে, এদেরও বইপত্র এগুলো সব জ্বালায়। সাংঘাতিক একটা বিভীষিকা। এরপর থেকে বিভিন্ন সময় এনএসএফ এর ছেলেরা বিভিন্ন রকম অত্যাচার, এবং তাদের 5-6 জন গুন্ডা ছিল। হ্যাঁ, পাঁচপাত্র, মানে আসল নাম সাইদুর রহমান, জাহাঙ্গীর ফয়েজ, আলতাফ, এরকম কয়েকজন ছিল। এরাই বেশি বিভীষিকাটা সৃষ্টি করত। তো ওই যে 68-র ওই সময়টাতে, অক্টোবর মাস হবে সম্ভবত, তখন এই যে এই ঢাকা ইউনিভার্সিটির 2 জন ছাত্র, একজন হলো পরবর্তীকালে ডক্টর কি বলে, খুবই ব্রিলিয়েন্ট ছাত্র ছিল, সব পরীক্ষায় ফার্স্ট হয়েছে ইকোনমিক্সের, ডক্টর রেজওয়ানুল ইসলাম, যিনি পরবর্তীকালে ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপনা থেকে আইএলওতে যোগ দেয়, আইএলও থেকে রিটায়ারমেন্ট নেয়, এখন ঢাকাতেই আছে। একটা কি হ্যাঁ? থিঙ্ক ট্যাঙ্ক আছে একটা। হ্যাঁ হ্যাঁ, রিটিং র্যাঙ্ক ছাড়া ওর লেখা বইপত্র আছে। আর হইলো এই যে জাহাঙ্গীরনগরের ভিসি ছিল মুস্তাহিদুর রহমান, আচ্ছা সেও ছাত্র ভালো। তো এখন ঘটনাটা হইলো, রেজওয়ান লাইব্রেরিতে বসে লাইব্রেরি ওয়ার্ক করছে। লাইব্রেরি ওয়ার্ক করার পরে যেটা আমাদের সকলেরই অভ্যাস ছিল, আমাদের তখন তো ফটোকপি মেশিন টেশিন এগুলো কিছু নেই। হ্যাঁ, আমরা বই ইস্যু করে সেটা নিয়ে, আবার সেটার জন্য একটা প্রতিযোগিতা থাকতো, কে কত সকালে যেয়ে বই ধরতে পারে। টেক্সট বই, সিরিয়াস বই, আমেরিকান ব্রিটিশ বই, এগুলো ওইটা দেখা কপি করে নিয়ে আসা, হাতে লেখা নিয়ে আসা। তো একটা ক্লান্ত বোধ করলে, টায়ার্ড বোধ করলে, বা একটু বোধ করলে, অবসাদ বোধ করলে নিচে নেমে
শরীফ মিয়ার ক্যান্টিনে কিছু চা খাওয়া, এগুলো ছিল। ও গেছে নিচে চা খাওয়ার জন্য, ওকে এমন মার দিছে যে ওর 2টা পা একেবারে ইয়ে করে ফেলছে। পরে সে বাসায় চলে গেছে, তার বাবা গভর্নর হাউসে চাকরি করতো, চুপচাপ বাসায় কিছু বলে নাই। পরে তাকে খোড়ায় খোড়ায় হাঁটতে দেখে তার বাবা জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুমি খোড়ায় হাঁটতেছো কেন? তখন সে বলছে ঘটনাটা। এইটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হলো এই যে ইয়ে মির্জা আলমগীর, আহমদ কামাল এরা ডিসিশন নিল যে ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়া যাবে না, হ্যাঁ, পশ্চিম পাকিস্তান চলে যেতে হবে, করাচি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সেখান থেকে ডিগ্রি নেওয়া। এখানে এত খালি বইপত্র পড়ায় দেয়, বিছনা পড়ায় দেয়, এটা বালিশ পড়ায় দেয়, হ্যাঁ, তারপর নোট খাতা বই এগুলো সব নষ্ট করে দেয়। এরা ডিসিশন নিল এরা পশ্চিম পাকিস্তান করাচি চলে যাবে। তা আমি গেলাম তেজগাঁ এয়ারপোর্ট তাদেরকে বিদায় জানাইতে। ও গেল ফাইনালি তারা? হ্যাঁ গেল চলে। হ্যাঁ, তারপরে এর সঙ্গে তাদেরকে বিদায় জানাইতে আরো বন্ধু বান্ধব 15-20 জন গেল। তো সেইখানে আমাদের ওরা নাইমা প্লেনে উঠে গেল। তারপর ফিরে আসবো এই সময় এই আইভি রহমান আছেন আওয়ামী লীগের নেত্রী, তার একটা ভাই সেটা আবার এনএসএফ করতো, একেবারে গুন্ডা, এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। তো সে আবার ঢাকা কলেজ প্রিন্সিপাল জাল সাহেবের ছেলে ছিল। তো সে করলো কি, ইয়েকে মুস্তাহিদুর রহমানকে মানে কলার ধরে থাপ্পড় টাপ্পড় দিল আমার সামনে। তা আমি তাকে খুব টান দিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, আমরা তো আর এই গুন্ডামিতে অভ্যস্ত না, নিয়ে এসে কোনো রকমে তাকে নিয়ে বেবি ট্যাক্সি নিয়ে চলে আসলাম। সে পুরো পথ কান্নাকাটি করছে, এত ইনসাল্টেড ফিল করছি। হলে আসে না, ভাই আমাকে এত জীবন কেউ অপমান করেনি এরকম। আমি দেখো দেখা যাক কি করা যায়, শান্ত হও, রুমে যাও। এরপরে এরা কেমনে কেমনে এদের কিছু ফ্রেন্ড ছিল যেটা হাতির পুল গুরু, তো এদেরকে বলছে এরা দুর্দর্শ। এদের মধ্যে আবার একজন ছিল আহমদ রেজাউল করিম, প্রফেসর মুজাফর, এই যে ইয়া আছে না কি বলে রেহমান সোহানের ওয়াইফ যে এখন রৌনক জাহানের ভাই, সে এখন আমেরিকার একটা ইউনিভার্সিটিতে টিচার, এখন রিটায়ার টিচারও করছে বোধহয়। সে আবার সেই সময় একটু মাস্তান হয়ে গেছিল। তো এদেরকে যোগাযোগ করছে, এরা প্ল্যান করছে যে এইটার চরম প্রতিশোধ নিতে হবে। আমি কিছু যাই না, আমি এই ঘটনার আগের দিনও সুনামগঞ্জে গিয়ে সেখানে সম্মেলন করে আসছি, ঘটনা যখন ঘটে তখন আমি মহসিনালয়ে আবুল কাসেম ফজলক আছে না, আবুল কাসেম ফজলকের রুমে বসে আমরা বিপ্লবের আলোচনা করতেছি। তারপরে সেখান থেকে বেরিয়ে সেদিন SM হলে ফিস্ট ছিল, হ্যাঁ, ফিস্টে ভালো খাওয়া দাওয়া হইতো, তখন অনেক রকম খাওয়া দাওয়া হইতো। যাই হোক, তাহলে ফিস্টের খাওয়া যায় এই ইয়ের গেট পর্যন্ত আসছে, এখন যেটা বসুনিয়া গেট, যেটা এখানে পর্যন্ত আসছে, উপরে গাছপালা, আর তখন তো স্ট্রিট লাইট খুব হালকা ইয়ে ছিল, একটা বাল্ব জ্বলতো, এখন যতটা আলো হয়। এর মধ্যে আলো আধারে একজনকে আমাকে দেখছে, বলছে কে যাচ্ছেন, মৌলা ভাই না? হ্যাঁ। কোথায় যাচ্ছে? আমরা হলে যাচ্ছি, ফিস্ট আছে, খাবো। বলে যাই না, মহা কাণ্ড হয়ে গেছে, গেলে পরে মারা পড়বেন এসে। তারপরে যাই হোক, সেখান থেকে আবার উল্টো ফিরে মহসিন হলেই চলে আসলাম। এরপরে সকালে উঠে খবরের কাগজে বিরাট খবর যে পাসপাত্তু আহত, ছুরিকাহত, এবং আরো কয়েকজন আহত ইত্যাদি। এই যে গ্রুপটা ছিল, এই গ্রুপটা ব্রিটিশ কাউন্সিলের এখানে গাছের নিচে অপেক্ষা করতেছিল কখন তারা খাওয়া শেষ করবে, কারণ এরা বেশিরভাগ ছিল ঢাকা হল বেসড, এই মাস্তানরা, শহীদুল্লাহ এখন যেটা শহীদুল্লাহ, তারা, আর এরা আইসা ফাউ খাইতো। এই ফাউ খাওয়ার কালচারটা তখন থেকে এইভাবে চালু হয়েছে, NSF-রা চালু করছে। আর বেশিরভাগে ফাউ খাওয়ার মধ্যে ছিল মানে সরকারপন্থী ছাত্র সংগঠন। তারপরে সেখান থেকে এসে কি হলো, এরা প্ল্যান করলো যে এরা খাবে, খাওয়ার পর এরা মদ্যপান করে, তা কি বাংলা মদ খায়,
আচ্ছা আচ্ছা। এখন বাংলা মদেরও একটা নাম আছে, তোমরা শুনলে ইয়ে হবে। একটা ইংরেজি বিদেশি মদ আছে, সেটার নাম হলো ভ্যাট 69। আচ্ছা, আর বাংলা মদ যেটা পোলাপান দুষ্টামি করে নাম দিল SM40। আচ্ছা, SM মানে শেখ মুজিব 40। ফর্টিটা জানি না কেন কি জন্য হয়েছে, হয়তো 40 সালে তার জন্ম বা কিছু বা তার ইতিহাস আছে কিছু, এটা হতে পারে, জন্ম আরো আগে। 1920। তো যাই হোক, SM40 নাম দিয়েছে কেন, উনি জাতীয়তাবাদী আন্দোলন করেন, হ্যাঁ, সেই জন্য এই মদের নাম হইলো বাংলা মদের নাম হইলো বাঙালি জাতি, বাঙালি জাতীয়তাবাদ আর বাংলা মদ একই সমার্থক। এইটা এই জোক হিসাবে, এটা একটা জোক হিসাবে চলছে। এরা তো মদ টদ খেয়ে খবর নিছে যে কি হয়েছে, রেখি করে রাখছিল আগে একটা রুমে, মসজিদের পাশের রুমে তারা বসে এগুলো করতেছিল। এক পর্যায়ে মদের নেশায় তারা সব চুর অবস্থা, তাদের আর নড়াচড়ার ক্ষমতা নাই। এই সময় এসে এই গ্রুপটা আইসা এদেরকে অ্যাটাক করলো। তো পাঁচপাত্তুর পেটে ছুরি মারলো। তারপরে আরো আব্দুল হাই ছিল, মানে মৌলানা আব্দুল হাইয়ের ছেলে, পার্লামেন্টারি সেক্রেটারি বুলবুল, তাকে পেটে ছোড়া মারলো। আর তারপরে তো এই যে পাঁচপাত্তুই যেটা বেশি আহত, সেই ঢাকা মেডিকেলে 3 দিন পর মারা গেল আর কি। এরপর তো তাদের ত্রাসের রাজত্ব, যেখানে ছাত্র ইউনিয়নের ছেলে পাও মারো। আমি আবার তখন ছাত্র ইউনিয়নের সেক্রেটারি। আচ্ছা, আমার উপর মহাবিপদ। আর যে কোনো ঘটনা ঘটলেই মোলায়েম খান আমার নামে একটা মামলা দিন। হ্যাঁ, করি আর না করি, ধারে কাছে থাকি আর না থাকি, আসলে আমি জানতাম না কিছু। পোলাপান ভিতরে ভিতরে যে এইসব কাণ্ড করছে, হ্যাঁ হ্যাঁ, গায়েবী মামলাটা তখন বলা হয় নাই, মিথ্যা মামলা বলা হইতো আর কি। তো আমাকে ইয়ে করতে হলো, আত্মগোপন করতে হলো। সেই কাহিনী আমার বইতে লেখা আছে, এটা বলতে গেলে আরেক সময় অনেক সময় যাবে। তা আমরা যে আত্মগোপনে ছিলাম সেটাও রাজনীতি করেছি সেখানে, সংগঠনের রাজনীতি। তো এইগুলো ঘটনা। তারপরে তো 69-এর আন্দোলন শুরু হয়ে গেল, তখনও আমি আত্মগোপনে। কিন্তু শুরুর পরে যখন নিউজ পেলাম, সোজা ঢাকা চলে আসলাম। আসা যে এলাকা থেকে আসছি, সেই এলাকা হইল, আমি প্ল্যান করলাম, আমি তো নর্থ বেঙ্গলে ছিলাম, যে নগরবাড়ি ঘাটে এসে শেষ ফেরিটা ধরবো, যাতে ইন্টেলিজেন্স, এসবি, আইবি এরা ঠিক এত রাত পর্যন্ত ডিউটি করে না। সেই ফেরিতে উঠে এই পারে আসলাম আরিচা ঢাকা, তখন সড়ক তৈরি হয়েছে। এসে এখন কিভাবে যাবো, রাত তো অনেক হয়ে গেছে। তো তখন 11:30 এরকম হবে। কারণ ট্রাকগুলো লাইন করে ছিল ঢাকার পথে। এক ট্রাকওয়ালাকে বললাম যে ভাই আমি একটু ঢাকা যাবো, আপনার গাড়িতে আপনি নেন। হ্যাঁ, তো বলছে হ্যাঁ চলেন। নিয়ে নিল নিয়ে আমাকে ঢাকায় নামায় দিল। ঢাকায় নামায় দেওয়ার পরে আমি এই এলাকাতেই ছিলাম। আসছে ছেলেপেলেরা আসতো, আমি তখন আমার নামে হুলিয়া আছে, কাজে আমি ওর সামনে যেতে পারি না। কর্মীরা রাতে বেলা আসে, যোগাযোগ করে কি করবে না করবে পরের দিন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। তো এই ফাঁকে 24-এ যেদিন অভ্যুত্থান হইল, সেদিন আমি রাতের বেলা গোপীবাগে ছিলাম। গোপীবাগ থেকে সকাল 11টায় পল্টন ময়দানে চলে আসলাম। তখন পল্টন ময়দানে 5 লক্ষ লোক। আমাদের কর্মীরা যে আমাকে নিয়ে আসলো, তো খবর দিল যে অভ্যুত্থান হয়ে গেছে, এইসব নিয়ে আসে। তো পল্টনে এসে কি সেই কাহিনী আমার ইয়েতে লেখা আছে সমস্ত। তো যাই হোক, তো পরে শোনা গেল যে আমার নামে মামলাটা সেইভাবে তৈরি করতে পারেনি। সে কারণটা কি, দেখো সেই সময় কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো চেষ্টা করতো সঠিক মানে ইয়ে করতে, যেই অফিসারের উপর দায়িত্ব পড়লো ইয়ে করার জন্য, যেটা আমি পরে শুনছি, কতটা সত্য মিথ্যা আমি বলতে পারবো না। তো সে নাকি রিপোর্ট দিয়েছে উনি তো সেই দিন ঘটনার দিন সুনামগঞ্জে ছিলেন, কাজে ওনার তো সেইভাবে যোগাযোগ থাকার কথা না। যদিও প্রাথমিকভাবে মামলা হয়েছে, হুলিয়া জারি হয়েছে, আমার বাসায় গিয়া কুমিল্লার বাড়িতে গিয়া মানে দেওয়ালে ইয়া টানায় দিয়ে আসছে, নোটিশ টানায় দিয়ে আসছে, এইসব ঘটনা ঘটছে সবই। তো পরে ফাইনাল যখন ইনভেস্টিগেশনে ফাইনাল একটা রিপোর্ট দেয় না, সেই রিপোর্টের সময় নাকি তারা দিয়েছে যে না, উনি তো এখানে জড়িত না, ইনভলভ না। এই তো এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা বলতে পারবো না। তো অভ্যুত্থানের কারণে এইসব মামলা টামলা সব হালকা হয়ে গেছে, একেবারে কিছুই অস্তিত্ব থাকে নাই। এবং
আরেকজন ছিল মতিয়া ছাত্র ইউনিয়নের ছিল, নেতা ছিল সাইফুদ্দিন আহমদ মানিক, তার নামও হুলিয়া ছিল। উনিও সেই দিনই পল্টন ময়দানে 24 তারিখ এসে হাজির হইলেন আর কি। এই হলো ঘটনা। তারপরে তো বহু সভা টভা এগুলো হয়েছে, বহু গরম বক্তৃতা হয়েছে, বহু স্যার, কিছু হয়েছে। অভ্যুত্থানের পর আপনাদের সর্বদলীয় ছাত্র মিলে যে সংবর্ধনা দেওয়ার প্ল্যান করলেন, এখানে তো আরো অনেক বাম নেতা সহ অনেকেই ছিল, এটা কেন এককভাবে শেখ মুজিবের দিকে চলে গেল এবং ওখানে যে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়ে গেল? এখন আপনারাও জড়িত ছিলেন, না, আমরা তো বঙ্গবন্ধু উপাধিতে জড়িত ছিলাম না। মানে আপনাদের একই এইটা মঞ্চে দিছে তোফায়েল। এইটা শেখ মুজিব জেল থেকে বেরোলো, আইয়ুব খান ছেড়ে দিল তাকে, সেটা হলো 22 ফেব্রুয়ারি 1969, এবং তাকে ছাড়লো বেসিক্যালি উনি গোল টেবিল বৈঠকে যাবেন ছিলেন। এর ব্যাকগ্রাউন্ডে আরো অনেক কাহিনী আছে, সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। তো উনি তো ছাড়া পাইলেন। এখন ছাত্রলীগ আইসা ধরলো যে ওনাকে একটা গণসংবর্ধনা দিতে হবে। আমরা বললাম কিভাবে? বলে যে এককভাবে উনি গণসংবর্ধনা দেবেন। আমি যে না, এটা তো হইতে পারে না। আইয়ুবের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আরো বহু মানুষ লড়াই করেছে, এমন মানুষও জেল থেকে বেরিয়েছে যারা 12 বছর ধরে জেলে ছিল, তাদেরকে বাদ দিয়ে এককভাবে শেখ মুজিবকে কেন অসংবর্ধনা? এইটা নিয়ে তৎকালীন ইকবাল হল, এখন যেটা জহুরুল হকের ছাত্র সংসদ রুমে রাতভর আলোচনা হলো। আমি দ্য লাস্ট পার্সন যে শেষ পর্যন্ত না, শেখ মুজিবকে একক সংবর্ধনা দেওয়া যাবে না, দিতে হলে স্বৈরতন্ত্র কর্তৃক নির্যাতিত সব নেতাদেরকে এক মঞ্চে রেখে একটা সংবর্ধনা দিতে হবে। এইটা আমার নেতা তখন প্রেসিডেন্ট, তখন মোস্তফা জামাল হায়দার, এখন যে জাতীয় পার্টি ইয়ার। দেখলাম যে এর আগে মতিয়া গ্রুপের যারা, তারা আমার সঙ্গে ছিল, রাত বেশি হইতে হইতে ওরা সারেন্ডার করলো। আচ্ছা, তারপরে সারেন্ডার শেষ পর্যন্ত এসে দেখলাম যে আমার প্রেসিডেন্ট সেও কয় যে ঐক্য ভেঙে যাবে এই আমরা যদি এত শক্ত অবস্থান নিই। শেষ পর্যন্ত আচ্ছা ঠিক আছে, হবে সংবর্ধনা। এখন রাত্রেবেলা সিরাজুল আলম খান তোফায়েল আহমদকে ট্রেনিং দিল। ট্রেনিংটা কি, যে তুমি, তখনকার নিয়ম ছিল, তোফায়েল কিন্তু এই আন্দোলনের কোনো প্ল্যানার সংগঠক কিছু না, সে ডাকসুর ভিপি, সেই হিসাবে তখনকার ঐতিহ্য ছিল নির্বাচিত ভিপি সে সভাগুলিতে সভাপতিত্ব করবে। রেস কোর্স ময়দানে সভাটা হইল। এখন তোফায়েল ওই এক একজন বক্তার আগে দিয়ে সে এই সভাপতির সুযোগটা ব্যবহার করে 2-4-5 লাইন কথা বলে। তারপরে এক পর্যায়ে আইসা সে বলে ফেললো বাংলার মানুষের জন্য শেখ মুজিব ফাঁসির কাস্টে যেতে প্রস্তুত ছিলেন, তাকে হয়তো আজকে মানুষ এত রক্ত দিয়ে তাকে মুক্ত করে আনছে, ইত্যাদি ইত্যাদি এসব কথাবার্তা বলে আজকে আমি এই সবার পক্ষ থেকে প্রস্তাব করছি ওনাকে কি বলে বঙ্গবন্ধু উপাধিতে ইয়ে করা হোক, আপনারা এটা সমর্থন করেন কিনা? তখন উত্তেজিত জনতা এটা সমর্থন করে হাত তুলছে। এই হলো ঘটনা। এখানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের কোনো সিদ্ধান্ত ছিল না, সিরাজুল আলম খান নিজে এটা ঢুকাইছে। আর সিরাজুল আলম খান সবসময় একটা দুষ্ট বুদ্ধি দিয়া এই সমস্ত এবং এইটা তো গণতান্ত্রিক আন্দোলনের রীতি না। আপনি একসঙ্গে আন্দোলন করবেন, অন্যদের সম্মতি না নিয়ে একটা সিদ্ধান্ত চাপিয়ে দেবেন, এটা তো হইতে পারে না। সে বঙ্গবন্ধু হয়ে গেল। এই যে মেইনলি হলো যে 6 দফাকে কেন্দ্র করে ওই যে জাগো জাগো বাঙালি জাগো স্লোগান, ঢাকা না পিন্ডি স্লোগান, তারপরে বিভিন্ন ধরনের উগ্র জাতীয়তাবাদী যত রকমের স্লোগান আছে এগুলো তারা দিল। দিতে দিতে মানে শেখ মুজিবকে একটা মানে যে ফাঁসি, মাওলানা ভাসানীর কারণে শেখ মুজিব জেল থেকে ছাড়া পাইছে। 16 ফেব্রুয়ারি পল্টনে একটা মিটিং ছিল, জনসভা। তার আগের দিন রাত্রে সার্জেন্ট জহুরুল হককে ক্যান্টনমেন্টে গুলি করে মেরে ফেলছে। ওইটা নিয়ে বেশ উত্তেজিত পরিস্থিতি ছিল। মৌলানা সাহেব 16 তারিখে পল্টনে জনসভা করবে। তো জহুরুল হকের লাশ পল্টনে নিয়ে আসা হয়েছে জানাজা পড়ার জন্য। মৌলানা সাহেব তখনও ছিলেন, কিন্তু ছাত্রলীগ বা আওয়ামী লীগ এতই সংকীর্ণ, উনি সবচেয়ে বয়স্ক মানুষ, সবচেয়ে শ্রদ্ধেয় নেতা, আমরা বলি নেই, তো ওনাকে তো স্বাভাবিকভাবে প্রস্তাব করা উচিত ছিল যে জানাজার নামাজটা আপনি পড়ান। উনি তো মৌলানা। না, উনি কিন্তু নীরবে মেনে নিলেন। উনি একজনকে দিয়ে পড়াইলো, তারপরে উনি এমনি
নামাজের ইয়ে হলেন, সামিল হলেন। সেখান থেকে এসে উনি পল্টনের ইয়েতে মঞ্চে আসলেন। মঞ্চে এসে উনি বক্তৃতা দিলেন একটা লাইন, আমরা শেখ মুজিবকে ফরাসি বিপ্লবের মতো বাস্তিল দুর্গের পতন ঘটিয়ে যেভাবে মুক্ত করা হয়েছে সেইভাবে ক্যান্টনমেন্ট ভেঙে মুজিবকে মুক্ত করে নিয়ে আসবো। সাংঘাতিক উত্তেজিত ঘোষণা। এই ঘোষণার পর সারা ঢাকায় আগুন জ্বলে গেল। হ্যাঁ, আইয়ুব খান মানে সরকার দেখলো, এগুলি আছে আমার বইতে আছে, ঘটনাগুলো আছে, যে তার আর কোনো নিয়ন্ত্রণ নাই, তো উপায় নাই। শেষে আইয়ুব খান বাধ্য হইল 22 তারিখে তাকে ছেড়ে দিতে আর কি। এই হলো ঘটনা। সেদিন যদি মৌলানা সাহেব ওইভাবে বক্তৃতা না দিতেন, হ্যাঁ, যে বাস্তিল দুর্গের পতন যেভাবে ঘটানো হয়েছে সেভাবে ক্যান্টনমেন্ট ভেঙে আমরা শেখ মুজিবকে নিয়ে আসব, এটা না করলে হয়তো শেখ মুজিব আরো ইয়েতে কারাগারে তাকে থাকতে হতো। স্যার 1970 সালে আপনি আওয়ামী লীগকে কেন ফেসিবাদী দল, শেখ মুজিবের ফ্যাসিস্ট কেন বলছিলেন? আমি তো একটু আগেই বলছি, সেটা হলো 57 সাল থেকেই তো ফ্যাসিবাদ। ন্যাপ প্রতিষ্ঠার সময় থেকে। আচ্ছা, তারপরে হইলো 70 সালে আইসা যেটা হইলো বিভিন্ন হল সংসদের কলেজ সংসদের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে যেটা হয়েছে সেটা হলো আমাদের দুইটা কর্মী, কিশোরগঞ্জে ওমর ফারুক আর রাউজানের সমীর চৌধুরী, এই দুজনকে ছাত্রলীগ খুন করেছে, হত্যা করেছে। স্বাভাবিকভাবে এর প্রতিবাদ করতে হয়েছে। প্রতিবাদ করতে গিয়েই তাকে সে যে ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ছাত্রলীগ এরা যে ফ্যাসিস্ট, সেই কথাটা আসছে। এবং সেটার রিপোর্টিং, সবচেয়ে ভালো রিপোর্টিং হয়েছে পাকিস্তান অবজারভারে, ডিটেল রিপোর্টিং হয়েছে। এই ছবি টবি সহ ফুল ব্যাক পেজে পুরো 1 কলাম ব্যাপী, ফ্যাসিজম কন্ডেমড এই শিরোনামে। কাজে তোমরা আবিষ্কার করছো ফ্যাসিবাদ এই কি মাসে, গত বছর। হ্যাঁ, আমরা বহু আগে ফ্যাসিবাদ আবিষ্কার করছি, 5 দশক আগেই। হ্যাঁ, বাংলাদেশ হওয়ার আগের থেকে। তা আপনাদের জুলফিকার আলী ভুট্টোর সাথে কিছু আলাপচারিতা ছিল, সম্পর্ক ছিল, ওই কি উনি তো আপনাকে ওনার পার্টিতে নিতে চাইছিল? না, সে যখন আইয়ুব খানের ক্যাবিনেট থেকে আইয়ুব খান তাকে সরায় দিবে, তাশকন্দ ঘোষণা নিয়ে আইয়ুব খানের সঙ্গে তার মতপার্থক্য হয়েছিল। তাশকন্দ ঘোষণা যখন সাইন হয়, তখন যে ছবি পত্রিকায় বেরিয়েছিল, তখন ভুট্টোর একটা বিমর্ষ চেহারা বেরিয়েছে। সেখান থেকে এসে ভুট্টো কিছু কিছু কথাবার্তা বলতে শুরু করলো। তো এইখানে সে যখন নতুন দল করবে এরকম একটা চিন্তা, এবং আইয়ুব খানের ক্যাবিনেটে আর থাকবে না এরকম একটা ইয়ে, তখন ঢাকায় জাতীয় সংসদের অধিবেশন কিন্তু ঢাকায় বসতো, ঢাকায় আসলো। এসে আমাদের টিচার ছিল ডক্টর আবু মাহমুদ, উনিও বামপন্থী মার্ক্সবাদী। তো ওনাকে খবর দিল যে একটা বুড়িগঙ্গা একটা নৌবিহারের মতো হবে, সেখানে উনি যেন ওনার 2টা ছাত্রকে নিয়ে আসে। আচ্ছা, স্যার আমাদের 2জনকে নিয়ে গেল, আরেকজনের নাম আজিজ, নিয়ে গেল। সেখানেই প্রথম ভুট্টোর সঙ্গে সরাসরি দেখা আর কি। তো সেখানে ওনারা বসে বসে অনেক কথা আলোচনা করছে, এবং সেইখানে আলোচনা থেকে মাহমুদ সাহেব জানতে পারছে যে ওনাকে যে মারধর করা হয়েছিল, যে প্রায় খুন করার মতো একটা অবস্থা করা হয়েছে, তার জন্য যে মামলা ইত্যাদি এইগুলো, এবং এই সমস্ত ইয়েতে আইয়ুব খানের হস্তক্ষেপে সুপ্রিম কোর্ট থেকে সেই মামলা খারিজ হয়ে গেল, হয়ে গেল সব। যাই হোক, তো এইটা ভুট্টোর কাছ থেকে উনি শুনুন। আর আমি ভুট্টোকে প্রশ্ন করলাম, তখন ইন্দোনেশিয়াতে সামরিক অভ্যুত্থান হয়েছে। সুকর্ণ মারা যায় নাই, সুকর্ণ ক্ষমতা। আর ইন্দোনেশিয়াতে তখন সুকর্ণ একটা রাজনৈতিক ব্যবস্থা চালু করেছিল, সেটার নাম হলো নাসাকম। নাসাকম মানে ন্যাশনালিজম, সালামিজম, কমিউনিজম। আচ্ছা, ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টি ছিল মানে কমিউনিস্ট কান্ট্রিগুলোর বাইরে সবচেয়ে বৃহত্তম কমিউনিস্ট পার্টি। তো সিআইএ বহুদিন ধরে ষড়যন্ত্র করতেছিল যে কিভাবে সুকর্ণকে উৎখাত করা যায়, তার সঙ্গে কমিউনিস্টদেরকে নিশ্চিহ্ন করা যায়। মার্শাল গ্রেইন বলে একজন আমেরিকান অ্যাম্বাসেডার ইন্দোনেশিয়াতে, জাকার্তাতে ছিলেন। কমিউনিস্ট পার্টি এই খবর পায়, সুকর্ণর সঙ্গে তাদের ভালো সম্পর্ক, বলল যে দেখেন পরিস্থিতি এইরকম, অভ্যুত্থান ঘটালে আপনারাও থাকতে পারবেন না, আমরাও থাকতে পারবো না, তো সুতরাং আপনি যতক্ষণ প্রেসিডেন্ট আছেন
আপনি আমাদেরকে একটা অস্ত্র দেন যাতে আমরা প্রতিরোধ করতে পারি। সুকর্ণ সেই সিদ্ধান্ত নিতে দোদুল্যমানতা বসে। বিধান নিচ্ছে। আচ্ছা, তো এইটা এরপরে তো যা হবার হয়েছে। সেই সামরিক বাহিনী ক্ষমতা দখল করছে আব্দুল হাদিস নেসরানের নেতৃত্বে। এবং ওই সময় 10 লক্ষ লোককে মেরে ফেলছে। 10 লক্ষ লোককে মেরে মানুষের কল্লা দিয়ে ফুটবল খেলাইছে, এরকম করছে। যাই হোক, এগুলো তো হয়েছে। আর কমিউনিস্ট পার্টির যে নেতা টেতা যারা ছিল তাদেরকে সবাই শেষ করছে। ওমর দানি বলে একজন ছিলেন এয়ারফোর্সের প্রধান, উনি কমিউনিস্ট ছিলেন, তাকে মেরে ফেলছে। কমিউনিস্ট পার্টির নেতা দীপা নৌশান্ত আইডি, তাকে হত্যা করেছে। আরো অনেকে হত্যা। আর সাধারণ কর্মী সমর্থক তাদের জ্ঞাতি গোষ্ঠী যারা আছে মেরেছে। তো এই সময় ভুট্টোকে সুকর্ণ একবার ওই সময় ডাকলো কথা বলার জন্য। উনি গেছিলেন 2 দিনের জন্য। তা আমি ভুট্টোকে জিজ্ঞাসা করলাম যে হাউ কুড ইট হ্যাপেন, যে সুকর্ণ হলো ইন্দোনেশিয়া স্বাধীনতা সংগ্রামের নেতা এবং বিপুল জনপ্রিয়তা তার। তার শাসনের সমস্যা ছিল কিন্তু জনপ্রিয়তা প্রবল ছিল। তো তার মতো একজন নেতাকে কিভাবে সামরিক বাহিনী ভাবে উচ্ছেদ করলো, এবং তাকে তো উচ্ছেদ করে মারে নাই, ওই ওনার প্যালেসে ওনাকে আটকায় রাখছে। আর সুকর্ণর যে জনপ্রিয়তা একটা গল্প আছে, সেটা হলো যে ওই যে প্যালেসে উনি থাকতেন, মানে আমরা যেটাকে ভবন বলি আর কি, বঙ্গভবন, হ্যাঁ, তারপরে প্রধানমন্ত্রী যে ইয়ে ছিল, হ্যাঁ, গণভবন, এরকম। ওটার নাম ছিল বগর প্যালেস। তো বগর প্যালেস থেকে মানে পানি, গোসলের পানি ইত্যাদি পানি যে একটা নালা দিয়ে বেরিত, ইন্দোনেশিয়ার লোকদের এত অন্ধবিশ্বাস ছিল যে ওই পানি খেলে রোগ বালাই সব শেষ হয়ে যায়। মানে সুকর্ণর গা ধোয়া পানি খেলে এইরকম পপুলার নেতা ছিল সে। অবশ্যই এগুলি কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। যাই হোক, তা আমি ভুট্টোকে জিজ্ঞাসা করলাম এটা কি করে হলো, আমাকে ব্যাখ্যা করো। তা বলে যে একটা কথা আমার এখনো মুখস্থ আছে, বইতেও লিখছি, সেটা হলো when সুকর্ণ comes he goes, when Ben Bella comes he goes, Ben Bella হলো আলজেরিয়ান নেতা, when Nkrumah comes ঘানার he goes, আচ্ছা, when Mao comes he stays, when Ho comes he stays, তারপরে বলতেছে my fate would be no different from এই Ben Bella and সুকর্ণ etc etc, আমার কপালেও এরকম একটা অবস্থা আছে। এটা বুঝাইতে চাইলেন যেটা, যে সত্যিকার বিপ্লব করে প্রতিষ্ঠিত হইতে পারলে তুমি থাকতে পারবা ক্ষমতায়, আর এই যে দোদুল্যমানতা আতখাসরা যদি কিছু করো তাইলে তোমার চরম পরিণতি মোকাবেলা করতে হবে। হ্যাঁ, তার ক্ষেত্রেও তাই হয়েছে। না সে তো বলছেই যে আমার কপালেও এটাই আছে। হ্যাঁ, প্রফেসর কি হবে এটা তো আমি তো ভাই ইয়ে না, জ্যোতিষী না, বলতে পারবো না। বিপ্লবী না, তোমরা কি বিপ্লব করছো? বিপ্লব ছিল না, এইটাই একটা প্রবলেম হয়ে গেছে। বিপ্লব কি এইটা আমাদের দেশের কোনো নেতা বোঝে না, ছাত্রকর্মীরা বোঝে না। বিপ্লব হচ্ছে স্ম্যাশিং অফ দি এক্সিস্টিং ওল্ড স্টেট মেশিন and replacing it by a new revolutionary machinery. একদম। বিপ্লব যদি হয়, যেসব দেশে বিপ্লব হয়, ভিয়েতনাম বলো, চীন বলো, কিউবা বলো, সবখানে পুরনো সেনাবাহিনী থাকে না, বিপ্লবের সেনাবাহিনী পিপুলস আর্মি সেই জায়গায় ইয়ে পূরণ করে। তারপরে রাশিয়াতে যেরকম রেড আর্মি আসলো, হ্যাঁ, পুরনো আমলা থাকে না, পুরনো পুলিশ থাকে না, এগুলি সব রাষ্ট্রযন্ত্র, পুরনো গোয়েন্দা সংস্থা থাকে না, এগুলি সব বাদ দিয়ে সবকিছু নতুন ভাবে। এইবার যেটা হয়েছে, 1 নম্বর কথা হচ্ছে তো কোনো কনসলিডেটেড লিডারশিপ ছিল না, এটা তো একটা বড় সমস্যা। আর দ্বিতীয়ত হচ্ছে বিপ্লবের প্রায় একটু 10-20% 30%-এর মতো অবস্থা হয়েছিল, সেটা হলো পুলিশরা যখন পালায় গেল, মানে পুরনো পুলিশ বাহিনী আর থাকতে পারছে না, এরকম একটা অবস্থা তৈরি হলো। কিন্তু বাদ বাকি তো সবই ইনট্যাক্ট থাকলো। আর স্যার একটা স্যার এখানে বাম ডান লিবারেল সেকুলার নানান কিসিমের লোক, না সে তো আছেই, সেটা মানে মিনিমাম আদর্শগত মিনিমাম যেটা হয় যে বিভিন্ন দেশের বিপ্লবী অ্যালায়েন্স হয়,
তবে মোটামুটি আদর্শের দিক থেকে, চিন্তার দিক থেকে একটু কাছাকাছি থাকতে হয়। আর কোনো কোনো সময় এককভাবেই হয়। রুশ বিপ্লব এককভাবে বলশেভিক পার্টি করছে। কিউবার বিপ্লব ফিদেল ক্যাস্ট্রো এবং তার সঙ্গীরা এককভাবে করছে। ম্যানিফেস্টো থাকতে হয়, হ্যাঁ, manifesto আচ্ছা, থাকতে তো হয়। অবশ্যই। এখন একটা আন্দোলন যেটা কোটা নিয়ে শুরু হয়েছে, সেটা আর কত দূর যেতে পারে? হুম। আর যারা আন্দোলন করছে তাদের তো সেইভাবে অর্গানাইজড ফোর্স ছিল না। সেরকম ক্যাডার, সেরকম চিন্তা ভাবনা এগুলো ছিল না। হ্যাঁ, থাকলে পরে হয়তো একটা কিছু হইতো। এবং সেই জন্যই আমাদের দেশে অভ্যুত্থানগুলো হয়, কম অভ্যুত্থান হয়নি, অতীত হয়েছে। সেটা হলো এইগুলি নাই, কিন্তু তারপরে মানুষ মানে যে একেবারে জেগে উঠছে, কিন্তু শেষ পরিণতিতে আবার পুরনো অবস্থা, পুরনো লিডারশিপ নাই। এখনো বাংলাদেশের যে সমস্যা, এখন দেশটা একটা বড় সমস্যার মধ্যে আছে। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদেরকে পথ দেখাতে পারে এমন কোনো নেতা নাই, এমন কোনো দল নাই। যেসব দল আছে এগুলো সংস্কারবাদী, তারপরে হলো না বুর্জোয়া। কিসের বুর্জোয়া? বুর্জোয়া না, এরা বুর্জোয়া তো একটা উন্নত জিনিস, হ্যাঁ, একটা আধুনিক জিনিস। লুটেরা হলে তো বুর্জোয়া হওয়া যায় না। তা না, সেসব কিছু না। তো এদের দ্বারা তো আর সেটা সম্ভব না, সেই ধরনের কিছু করা। এবং এইখানে হলো লিডারশিপ ক্রাইসিস। আমি বলি যে মিস্ত্রি যে বসানো হয়, মিস্ত্রির মাঝখানে একটা সুতা দেওয়া থাকে, হ্যাঁ, যে ছাক্কা এত বড় থালার মধ্যে হয়, হ্যাঁ, এই সুতাটাকে কেন্দ্র করে ইয়েগুলি মিস্ত্রিটা দানা বাঁধে। বিপ্লব বলো, সমাজ পরিবর্তন বলো, এগুলার জন্য ওইরকম সুতার মতো একটা জিনিস দরকার, সেটা হলো নেতৃত্ব। হ্যাঁ, রুশ বিপ্লব লেনিন ছিলেন, স্ট্যালিন ছিলেন, এমনকি ইয়েও ছিল, ট্রটস্কিও ছিল। চীন বিপ্লবে তো অনেকেই ছিল, মাও জেদুং, চুয়ান লাই, লিউ শাওচি থেকে শুরু করে অনেকেই ছিল। মানে ভিয়েতনামের বিপ্লবে হো চি মিন, তারপরে আরো অন্যান্যরা, গিয়াপ, এরা ছিল। কিউবার বিপ্লবে দুইজনের নাম বেশি সামনে আসছে, ফিদেল ক্যাস্ট্রো আর চে গুয়েভারা, এদের নাম। এইরকম নেতৃত্ব যখন পর্যন্ত না হবে, তখন পর্যন্ত অহেতুক বিপ্লব বলে আত্মপ্রসাদ লাভ হবে, কিন্তু আসল বিপ্লবটা আর হবে না। ছাত্রদের নতুন যে রাজনৈতিক দলটা হয়েছে এনসিপি, এটা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? পর্যবেক্ষণ, তারা দল করেছে ভালো, এখন তারা আন্দোলনের মধ্য দিয়ে আসছে, সেটাও একটা অভিজ্ঞতা তাদের হয়েছে। এখন আমাকে সবাই জিজ্ঞাসা করতে যে এই দলটা কি ইয়ে নাকি, কিংস পার্টি নাকি? তা আমি কিন্তু সবসময় ইন্টারভিউতে বলেছি, না, এটা কিংস পার্টি বলে বলা যাবে না, সরাসরি বলা যায় বলা যায় না। কেন ওরা একটা আন্দোলন অভ্যুত্থানের মধ্য দিয়ে এদের একটা আসছে, যেই অভিজ্ঞতাই হোক, যতটুকুই হোক। আর কিংস পার্টি তো এই যে তুলে আনা লোকদেরকে ধরে দল গঠন করা, টাকা পয়সা দিয়ে, সেই ব্যাপার। এখন এদের ব্যাপারে সমস্যা যেটা, এদেরও কিছু চারিত্রিক স্খলনের কাহিনী তো দেখি, সত্য মিথ্যা জানি না, আল্লাহ নোজ অনলি। এই স্যার, আপনি তো মাহফুজের সাথে কাজ করছেন, মাহফুজকে আপনি কেমন দেখছেন? মাহফুজের সঙ্গে তো সেই রকম কাজ, মানে কি, সে তো আমার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিল। তার দায়িত্বটা ছিল, আমি যখন আত্মজীবনীটা লিখি, তখন পত্রিকার পুরনো আর্কাইভ থেকে বিভিন্ন সময় আমি তারিখ বলে দিয়েছি যে এইরকম সময় আর হবে, তুমি ওই নিউজ কাটিং গুলো নিয়ে আসো। এগুলি সে আনতো এবং সাকসেসফুলি আছে, ভালো আছে। আর তাকে জিজ্ঞেস করতো তুমি করো কি, তো বলে যে আমি তো ল পড়ি। আচ্ছা, বাড়ি কোথায়? লক্ষ্মীপুরে, সেই ইত্যাদি, তারপরে রামগঞ্জ বোধহয় বলো। তাহলে রেজাল্ট কি? তো রেজাল্টের জিপিএ খুব ভালো না, তাহলে ল এরকম একটা সাবজেক্টে ভর্তি হইতে পারছো, এটা তো অনেকে পারে না। নিঃসন্দেহে তুমি ভালো ছাত্র ছিলে বলে এখানে ভর্তি হইতে পারছো, এখন রেজাল্ট এত খারাপ কেন? লেখাপড়া তো করো, আসল বইপত্রে লেখাপড়া তো করো না। হ্যাঁ স্যার, এসে তারপরে আসলে এখন করো কি, কিন্তু রাজনীতি করো? মানে ওইভাবে স্যার কোনো সংগঠন করি না, তবে এই ছেলে পেলে আন্দোলন করে, এটা সংগঠন করে, তাদেরকে একটু বিভিন্নভাবে হেল্প করি, হ্যাঁ, সহায়তা করি, এসে এইটুকুই কথা, আর বেশি। স্যার, আমার একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে ইদানিং ভারতীয় মিডিয়া বা পশ্চিমা মিডিয়াগুলোতে বাংলাদেশে উগ্র দক্ষিণপন্থার উত্থানের একটা শঙ্কা প্রকাশ করছে, এবং আমরা
নানা সমাজ বাস্তবতায় বিভিন্ন সিমটম দেখে তার কিছু আঁচ পাচ্ছি। এই ব্যাপারে আপনার মতামত বা আশঙ্কা কি? এগুলো তো কঠিন প্রশ্ন। প্রথম কথা হলো যে এটা ঠিক, আমাদের দেশে এই আন্দোলনের সুযোগে যারা খুব এক্সট্রিম চিন্তা ভাবনা করত তারা সামনে আসার একটা সুযোগ পেয়েছে, এবং সামনে এসে তাদের যুদ্ধটা তারা চালাইছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে। আর পারলে কিছু ওই যে মব টপ করে কিছু একটা করা, আমি এখনো মনে করি না যে এরা খুব সংগঠিত একটা বিরাট কিছু হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে মোটামুটি সাংগঠনিকভাবে ভালো সুযোগ পাইছে জামাত ইসলাম। তার কারণ ছিল তাদের সংগঠন পুরনো, তারা আগের থেকেই গোছায় কাজ করছে সেই জন্য। এখন এখানে সমস্যাটা হইল যারা উগ্র দক্ষিণপন্থার বিরোধী তারাও মানে রাজনীতিতে সেইভাবে যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারছে না। আজকে তারা যদি যোগ্যতার সঙ্গে উইথ মানে কনসিস্টেন্সি দায়িত্ব পালন করতো, তাইলে আজকে যে কথাটা হচ্ছে এই কথাটা হতো না। ভারতীয় মিডিয়া যে কথাটা বলছে বা আমাদের এখানেও কোনো নেতা এই ধরনের কথাবার্তা বলছে, এই কথাটা আসতো না। আরেকটা কথা মনে রাখতে হবে, এটা ঠিক মনোজগতের একটা পরিবর্তন হয়েছে, বিশেষ করে ইয়াং জেনারেশন একটা পরিবর্তন তো হয়েছে। পরিবর্তন না হলে ছাত্র শিবির কিভাবে এতগুলি বিশ্ববিদ্যালয়ে তারা আসলো। তো সেইটাও যতটা না আদর্শগত কারণ, রাজনৈতিক কারণ, তার চাইতে বেশি হলো মোটামুটি ওই আমাদের দেশে তো এমনিতেই বিভিন্ন ছাত্র সংগঠনের নানান বদনাম, ছাত্র দলেরও বদনাম, ছাত্রলীগের তো বদনামের শেষ নেই। তো ওর মধ্যে ওরা রিলেটিভলি একটু এগুলির থেকে দূরে ছিল। আর তারা যে একসময় রক কাটতো, করতো, এইসব কাহিনী এখন অনেক বছর ধরে আর এসব কাহিনী প্রচার নাই। যেটা চিটাং ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটিতে ছিল, মানুষ ভুলেই গেছে, ছাত্ররাও ভুলে গেছে, অনেকেই ভুলে গেছে। তা এখন তারা কৌশল করে কিছু বক্তব্য এমন ভাবে দিল যে তারা একদম ভালো মানুষ হয়ে গেছে, তারা এইসব খারাপ কাজের মধ্যে নাই, কিছুর মধ্যে নাই। তারা ছাত্রদের কল্যাণ চায়, ছাত্রদের লেখাপড়ার যে সমস্ত অসুবিধা আছে সেগুলিকে দূর করতে চায়, এবং এই একটা আইডিয়াল আদর্শ একটা অবস্থা তারা তুলে ধরলো। এর ফলেই তারা ইলেকশনগুলোকে জিতছে। এবং আমিও জানতাম যে তারাই করবে। আমার দেশ জিজ্ঞাসা করলো যে কি হইতে পারে ডাকসুর ফলাফল। ফলাফল এরকম হইতে পারে যে আমরা কল্পনা করি নাই এমন কেউ সেখানে হ্যাঁ জিতে যেতে পারে। তো একটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখে? ভবিষ্যৎ তো হলো আওয়ামী লীগ জ্বালাতন করবে এই দেশকে বহুদিন। কারণ হলো তাদের যারা অনুসারী তাদের মধ্যে এক ধরনের অন্ধত্ব আছে, ব্লাইন্ড ফলোয়িং এর একটা ব্যাপার আছে। আর তাদের মগজের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার নামে এমন কিছু ধারণা ঢুকে গেছে, এগুলি তারা তার মাথার থেকে দূর করতে পারে না। তবে রাষ্ট্রশক্তিতে যদি না থাকতে পারে তাইলে হয়তো আস্তে আস্তে তারা দুর্বল হয়ে যাবে। আর রাষ্ট্রশক্তিতে যদি ফিরে আসে তাইলে তো আরো ভয়াবহ ব্যাপার। আর সবচেয়ে বড় বিপদ হচ্ছে ওদের তো একজন স্পন্সর আছে দক্ষিণ এশিয়াতে, ইন্ডিয়া আছে। কাজেই ইন্ডিয়া সবসময় চেষ্টা করবে, তাদের 1 নম্বর চয়েস হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ। একে যতভাবে এখন তারা ক্ষমতা নেয়, তারপরেও এদেরকে যতভাবে সহায়তা করা যায়, এদের ক্ষমতায় আসার সময়টা একটু কমানো যায়, এইটা তো ইন্ডিয়ার এই চেষ্টা থাকবেই। আর তার পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা ভুল করবে, সেই ভুলের সুযোগটাও তারা নেবে। তাই হয় বাংলাদেশের রাজনীতিতে, সেটাই হয়েছে। ইন্ডিয়া ব্যাক আওয়ামী লীগকে মোকাবেলা করা এখন মানে সবচেয়ে ভালো পন্থা কি হতে পারে? ভালো পন্থা ভারতীয় আধিপত্যবাদ সম্পর্কে জনগণকে সচেতন করা, এবং ভারত যে 15.5 বছর একটা ফ্যাসিস্ট দলকে বিনা ইলেকশনে বিনা ইয়াতে সরাসরি প্রত্যক্ষভাবে মদত দিয়েছে, এই সুজাতা সিং এর যে এক্সাম্পল, আরো যেসব এক্সাম্পল গুলো আছে বিভিন্ন ইলেকশনের সময় ভারত যা করেছে, এবং ভারত এখান থেকে যত সুযোগ সুবিধা নিয়েছে, এগুলো মানুষের কাছে যত ব্যাপকভাবে বলতে পারো, গভীরভাবে বলতে পারো, মানুষ সেভাবে তৈরি হবে। বেসিক্যালি আমাদের দেশের বেশিরভাগ মানুষ কিন্তু ভারতপন্থী না, এমনকি আওয়ামী লীগের মধ্যেও অনেকে কিন্তু বলে যে ভারতের এখানে সমস্যার সৃষ্টি করে। বর্তমানে আমাদের যে ছাত্র রাজনীতি, হ্যাঁ যারা ছাত্র নেতৃত্বের মধ্যে আছে, বর্তমানে আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক যে ছাত্র নেতারা আছে তাদের মধ্যে দেখা যায়
তারা হয়তো রাজনীতি করে কিন্তু পড়াশোনা করে না। কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখলাম যে যখন আপনি বর্ণনা করতেছেন যে আপনার রাজনীতি করতেছেন আবার পড়াশোনা ওইভাবে চালিয়ে যাচ্ছেন, হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? খুব সম্ভব। তোমার ইচ্ছা থাকলে উপায় হয়, একটা কথা আছে। আমরা তো লেখাপড়া করতে চেয়েছি, লেখাপড়া শিখতে চেয়েছি, এবং লেখাপড়া কোনো সময় ফাঁকি দেওয়া এটা চিন্তাই করি নাই। তোমার একটা গল্প আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে লিখছে, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যালামনি অ্যাসোসিয়েশনে যে সংকলন বের করে, তো ওই সংকলন আছে স্মৃতিময় ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সে তার সময়কার কাহিনী লিখতে গিয়ে লিখছে তার একবার কি অবস্থা হয়েছিল। তো সেটা হলো সে অনার্স পরীক্ষা দেবে, পরীক্ষা দুই একটা দিয়ে ফেলে বলে যে মনে হচ্ছে ভালো একটা সেকেন্ড ক্লাস পাওয়া যাবে না। কাজে সে চিন্তা করলো যে পরীক্ষা ড্রপ করবে, পরের বছর পরীক্ষা দেবে। তা আমি খবরটা পেলাম, খবরটা পেয়ে আমি যে সংগঠনের সাধারণ সম্পাদক, আমি যে কি আলমগীর তুমি নাকি পরীক্ষা ড্রপ করবে? হ্যাঁ ভাইয়া এরকম তো আমার তো প্রিপারেশন নাই, আমি তো পরীক্ষা হলে গেলে কি লিখবো কি না, এসব বাদ দাও। তুমি পরীক্ষা না দিলে তোমার বাবার কাছে আমাকে জবাবদিহি করতে হবে, ছেলে কেন পরীক্ষা করলে দিল না। তার বাবা আবার তখন এমপি। তো আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করছো? বলে করেন, যাও ডাইনিং হলে যাই খাওয়া দাওয়া করে আসো। আমিও খাওয়া দাওয়া করে আসি বসছি। 171 নম্বর রুমে থাকতো সে, এই ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারপর ইতিহাসের অধ্যাপক আহমদ কামাল, আর জাতীয় পার্টির নেতা, আগে বিএনপির নেতা ছিল ব্যারিস্টার আইনুল ইসলাম মাহমুদ, এরা একরকম থাকতো। তারা সবাই ছাত্র ইউনিয়ন করতো, আমাদের ছাত্র ইউনিয়ন করতো। তো সেই খেয়েটে আসছে, আমি গেলাম, যাই বসলাম যে আগামীকাল কি পরীক্ষা? বলে অ্যাপ্লাইড ইকোনমিক্স। আচ্ছা ঠিক আছে, কি কি প্রশ্ন হইতে পারে? 16-17টা প্রশ্ন বাছাই করা হবে, পুরা সিলেবাস। আমি একটা একটা করে বলি, তুমি একটা খাতা নাও, তোমাকে কি পয়েন্টগুলো লিখবা, আর কিছু না। তা আমি এক একটা প্রশ্ন বলি যে এখানে এই জিনিসগুলি আছে, এই কথাগুলি লিখতে হবে, এইভাবে সবগুলি আলোচনা করে শেষ করতে করতে রাত্র 2:30 বাজে। পরের দিন যে এসে ঠিকই পরীক্ষা দিল, পরীক্ষায় পরে আর ড্রপ করলো না, রেজাল্ট মোটামুটি ভালো রেজাল্টই করলো, এই আর কি। হ্যাঁ, যেটা চাইছিল সেই সেকেন্ড ক্লাস। হ্যাঁ। তো এখন মগজ টগজ খারাপ ছিল না, হয়তো একটু লেখাপড়াটা খুব হয়তো সিরিয়াসলি করে নাই, এটাই হইতে পারে। তারপরে এই যে ব্যাপারটা সে লিখছে একেবারে যে আমাকে উনি এইভাবে ইয়ে করে দিলেন, চরম দরদ দিয়ে, মনে একেবারে ইয়ে দিয়ে, তো এইটা খুব ইয়ে। তো আমরা বিশেষ করে আমি ছেলে পেলেদের লেখাপড়ার ব্যাপারটা, একাডেমিক ব্যাপারটা তো আমি খোঁজ খবর রেখেছি, কার কি অবস্থা না অবস্থা। সেক্রেটারি হিসেবে এটা এখন বিরল, আপনি যেটা বলছেন গাইড করছেন। বিরল। পরীক্ষা দেয় না। হ্যাঁ, নিজেই পরীক্ষা দেয় না। স্যার, বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ফেনোমেনাটা একটু ব্যাখ্যা করেন। আপনি ওনার সাথে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছেন ফার্স্ট টার্মে। শোনো, এটা হয় কি, এইসব তৃতীয় বিশ্বের দেশে ক্যারিসমা একটা ফ্যাক্টর হয়ে যায়, 1। 2, উনি যে আন্দোলন করেছেন সেই আন্দোলনে উনি আপোষের পথে হাঁটেন নাই। আর আমাদের বাংলাদেশিরা একটু যারা আপোষহীনভাবে থাকে তাদের প্রতি একটু শ্রদ্ধাশীল হয়। তো উনি এরশাদের সঙ্গে আপোষ করেন নাই, 86 ইলেকশনে যোগ দেন নাই, পরে 88 ইলেকশনে যোগ দেন নাই। আন্দোলন যেভাবে পারছেন যতটুকু তার শক্তি ছিল করার চেষ্টা করেছেন। তদুপরি যেটা ছিল, জিয়াউর রহমানের স্ত্রী, সেই উত্তরাধিকারের যে ব্যাপারটা, সেই সুবিধাটা সেটাও তিনি পেয়েছেন। আর লাস্ট বাট নট দি লেস্ট, সুন্দরী মহিলা। এটা হাসির ব্যাপার না, ক্যারিশমার কথাই বলছি। ক্যারিশমা কিসের থেকে আসে? চেহারা থেকে আসে, মুখের কথা থেকে আসে, তারপর নানান ধরনের বক্তৃতা বিবৃতিতে তোমার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেগুলির থেকে আসে।